আচ্ছা, আমার স্ক্রিনটা কি ভিজিবল আছে? আমার যে স্ক্রিনটা, ভিজিবল আছে স্যার। আচ্ছা আমি ভিজিবল আছি, আমার আওয়াজ শোনা যাচ্ছে, স্ক্রিনটাও ভিজিবল আছে। তার মানে আমি ধরে নিচ্ছি যে আমাদের মিটিংটা মোটামুটি ভালোই চলছে, তাই তো? আচ্ছা, বেশ। এবার আমার একটা প্রশ্ন সবার কাছে, আমরা কি শিখতে এসেছি এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি? প্রথমত বিদ্যাস্তু যে প্ল্যাটফর্মটা আমাদের দিয়েছে, আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। আমি বিদ্যাস্তু একজন ফ্যাকাল্টি, আর আমরা এত কি বলে এত ভালো একটা জিনিস আমরা দিতে পারছি স্টুডেন্টদের। সো আই এম ভেরি অফেন্ড অফ দ্যাট। ওকে, তো সবাই কিছু নিয়ম বলে দিই আমাদের ক্লাসে। আমরা আজকে ওয়েবিনারটা বা সেমিনারটা যাই বলে না কেন, আমি এটাকে মনে করি একটা ক্লাস। বলছি একটু জোরে বললে ভালো হয়। আচ্ছা, শোনা যাচ্ছে কি এবার? একটুখানি লাউড বললে, মানে খুব আস্তে আসছে ভয়েসটা আপনার। আচ্ছা, তাও ঠিক আছে, আগের বার থেকে একটু বেশি আছে। আচ্ছা, এইবারটা ঠিক আছে তো? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে আমি আমার ইউজুয়াল সেটআপে নই, আমি একটু বাইরে আছি। সো নো প্রবলেম উইথ দ্যাট। ওকে, এবার আওয়াজটা আশা করি ক্লিয়ার সবার কাছে। একটু জানিয়ে দেবেন ইয়েস অর নো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এইবার ব্যাপারটা, আমরা যদি ক্লাসটা ধরি, আমার ক্লাসের কয়েকটা রুলস আছে, তার মধ্যে একটা, আমরা তো সবসময় হ্যাঁ বা না উত্তর দিতে পারি না। তো আমরা যখন ইয়েস বলি তখন আমরা ইমোজিতে গিয়ে এই ইমোজিটা, আর যখন নো তখন ডাউনে যায় ইমোজিটা আমরা ইউজ করি ইয়েস আর নোর ক্ষেত্রে। সেরকম ভাবে আমি কারো মাইক ফোর্সফুলি অফ করতে চাই না, তো ফোর্সফুলি অফ করিও না। তো আমরা যেহেতু সবাই বুদ্ধিমান বুদ্ধিজীবী লোকজন, তাই সবার কাছে একটা অনুরোধ, সবাই যে যার মাইক নিজের দায়িত্বে অন অফ করবেন ঠিক সময় মতো। ক্লিয়ার? ক্লিয়ার, ইয়েস অর নো? ইয়েস, 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 আই গেস সবার ক্লিয়ার। তো এইবার ব্যাপারটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং ব্যাপারটা কি? এথিক্যাল হ্যাকিং ব্যাপারটা কি? হ্যাকার কারা? আমাদের মনে অনেক প্রশ্ন, অনেকের মনে এই প্রশ্ন, আমার গার্লফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্টকে আমি হ্যাক করতে পারবো, আমি কি দেখতে পারবো সে কার সাথে কথা বলে, বা আমি কি সিকিউর? অনেকের প্রশ্ন আছে, আমি কি সিকিউর, বা সিকিউরিটি জিনিস কি, ডাটা কি? এই সমস্ত অনেক ধরনের প্রশ্ন থাকে সবার মনে। আই গেস তার জন্যই ম্যাক্সিমাম লোক আপনারা সবাই জয়েন করেছেন। ইয়েস অর নো? সবার মনে কি এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন কি আছে? ইয়েস অর নো? Yes or no? Okay, yes, there is many query about that. তো ব্যাপারটা হচ্ছে এইবার বলবে যে আমি হ্যাকিং যে শিখবো, আজকে যে ক্লাসটা আমরা করছি, ক্লাসে আমরা যে কি কি জানবো বা কি কি শিখবো। তো আজকে প্রথম কথা, আমি কোন হরিদাস পাল, মানে আমি যে আপনাদের শেখাচ্ছি বা আমি যে আপনাদের সাথে কথা বলছি, আমি কি? ফার্স্ট অফ অল দ্যাট। সেকেন্ড, কোর্সটা কারা করতে পারে? অফকোর্স আওয়ার পেইড কোর্স, যেটা আমরা আনছি উইথ বিদ্যাস্তু, উইথ কোলাবোরেশন উইথ বিদ্যাস্তু, কারা কারা করতে পারে। ঠিক আছে, এবার একটা মজার জিনিস, ফেসবুকের পাসওয়ার্ড হ্যাকিং। তো আমি যে শুধু মানে থিওরি বলে দেবো আপনারা বিশ্বাস করবেন তা তো নয়, আমরা আজকে প্র্যাকটিক্যালি করব ফেসবুকের পাসওয়ার্ড হ্যাকিং লাইভ, লাইভ অন ডেমো। আর সেখানে একটু কিছু ব্যাপার আছে, বলে দেবো সেটা আমি। এবার অনেকে ভাবছেন যে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট। স্যার একটা কথা ছিল স্যার। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, বললাম একটু ডিস্টার্ব করলাম আপনাকে। বলুন। বলছি স্যার, এই মাইক্রোফোন গুলোকে সবার মিউট করে রাখুন, না তো অর্ধেক কথা শুনতে পাচ্ছি না স্যার। পুরো পরিষ্কার ভাবে ক্লাসটা কেউ করতে পারবে না। তাহলে আপনি সবার মাইক্রোফোনকে ডিঅ্যাক্টিভ করে দিন, তাহলে ক্লাসটা সুন্দরভাবে সবাই করতে পারবে স্যার। আচ্ছা, আমি বিদ্যাস্তু ফ্যাকাল্টি কেউ আছেন এখানে? বিদ্যাস্তু টিম থেকে কেউ আছেন? হ্যাঁ আমি আছি। আচ্ছা, বিদ্যাস্তু টিম থেকে আমি অনুরোধ করবো যে মাইক গুলো যদি একটু অফ করে দেওয়া সবার। হ্যাঁ আমি বলছি। ওকে, বলছি সবাই একটু মাইকটা মিউট করবেন, তাহলে কিন্তু সবার কথা শোনা যাবে। তাহলে ফ্যাকাল্টি যা বলতে চাইছেন আমরা কিন্তু শুনতে পারবো না। তো সবাই যে যার মাইকটা একটু বন্ধ করলে খুব ভালো হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এইবার আমরা এগোই। এইবার আমি একটা লাইভ সিকিউরিটি টেস্ট করবো। আপনার পাসওয়ার্ড, আপনি যে জিমেইলে পাসওয়ার্ড দিয়েছেন বা আপনার যে জিমেইলটা আছে ওইটা কি সিকিউর? মানে আপনার পাসওয়ার্ড কি কোথাও লিক হয়েছে, সেটা আমরা আজকে দেখবো যে আপনার পাসওয়ার্ড কি আদৌ লিক হয়েছে, কি আপনি কি সিকিউর আছেন কি আছেন না, আছেন কি নেই, সেটা আমরা দেখবো। এবার একটা প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে এসেছেন, তারা জানতে চাইছেন অ্যাবাউট জবস। মার্কেটে কেমন কি জবস আছে, আমি কি জব করতে পারবো, এথিক্যাল হ্যাকিং ক্যারিয়ার বা যেটা সাইবার সিকিউরিটি বলি, এখানে কেমন জব অপরচুনিটিস আছে, ক্যারিয়ার কেমন, সেই সমস্ত কিছু। আর লাস্টে অ্যাবাউট কোর্সেস, মানে আমাদের কোর্সে আমরা কি শিখবো, কি শেখাবো আমি। আর লাস্টে কিউএনএ। প্রথম প্রশ্ন হচ্ছে আমি কি। প্রথম কথা, আমার নাম অভ্যুনীল মজুমদার। তো
anyone told me ডক্টর অক্ষনীল মজুমদার, যেহেতু আমি ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অ্যাজ এ সাইবার সিকিউরিটি এনথুজিয়াস্ট একটা অনারারি ডক্টরেট পেয়েছি লাস্ট 6 মাস, মানে 3-4 মাস আগে পেয়েছি। I am the youngest ethical hacker who had a doctorate, okay, in whole world, not in India, in whole world আমি youngest যে একটা ethical hacking এ ডক্টরেট পেয়েছি অনারারি, আমি youngest। তো এই ব্যাপারটা হচ্ছে হ্যাকিং জার্নি কি করে আমার শুরু, এই সব আমরা বিস্তারিত কথা বলবো ইন দিস ক্লাসেস, আমি কি করে হ্যাকিং শুরু করি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা হচ্ছে আমি কয়েকটা বইও লিখেছি অ্যাবাউট এথিক্যাল হ্যাকিং, কিছু কিছু সেমিনার পড়াই, কিছু কিছু সেমিনার করি, আর বিদ্যার্থীদের সাথে গত কয়েক মাস ধরে যুক্ত, তাদের ফ্যাকাল্টি হিসেবে সাইবার সিকিউরিটি পড়াচ্ছি। আর কেউ কিছু আমার সম্পর্কে জানতে চান? এনিবডি? নট ইন পার্সোনাল ম্যাটার্স, ইন প্রফেশনাল ম্যাটার্স। এনিবডি? ওকে। ব্যাপারটা হচ্ছে আমি ডিআরডিও তে কাজ করেছি অ্যাজ আ সিকিউরিটি রিসার্চার, সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে আমি ডিআরডিও তে আর CS1 এ কাজ করেছি। ইন ফার্স্ট সাম মান্থস আর ফার্স্ট ইয়ার্স আমি কাজ করেছি। এইবার ব্যাপারটা আছে যে এই কোর্সটি কারা করতে পারে, এই কোর্সটি কারা করতে পারে না। আমাদের যে কোর্সটি ডিজাইন করা, ইটস ভেরি বেসিক ভাবে ডিজাইন করা, যে প্রথমে কম্পিউটার অন করতে পারেন। ইয়েস অর নো? আপনারা কি কম্পিউটার অন করতে পারেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? কারা কারা কম্পিউটার অন, যারা পারেন না তারাও জানাবেন অবভিয়াসলি। ওকে, আচ্ছা বলছি একটু জোরে, মানে সাউন্ডটা আবার পড়ে যাচ্ছে আর কি, সাউন্ডটা পড়ে যাচ্ছে আপনার, মানে সাউন্ডটা কথাটা সমস্যা হচ্ছে সাউন্ড আমার। হ্যাঁ, মানে সাউন্ডটা খুব আস্তে, কখনো মানে প্রপার শোনা যাচ্ছে না, আস্তে আস্তে একটু হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, তো ফার্স্ট অফ অল দ্য ম্যাটার ইজ আপনারা কি কম্পিউটার অন করতে পারেন? আমি ভাবলাম ম্যাক্সিমাম অ্যাজিউম করছি ম্যাক্সিমাম কম্পিউটার অন করতে পারেন। কিছু কি ডাউনলোড করতে পারেন বা ইনস্টল করতে পারেন কোনো অ্যাপ? ইয়েস অর নো? কোনো অ্যাপ কম্পিউটারে ইনস্টল বা ডাউনলোড করতে পারেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, আই এম গেটিং ম্যাক্সিমাম যে সবাই পজিটিভ, ইয়েস, সবাই রিপ্লাই দিচ্ছে কি ইয়েস তারা পারেন, ম্যাক্সিমামই পারেন। সো আফটার দ্যাট একটা ছোট্ট ম্যাথমেটিক্যাল টার্মস বা কিছু ম্যাথ জাতীয় কিছু কি আপনারা করতে পারেন? যেমন একটা ছোট্ট একটা ইকুয়েশন আছে এই ধরনের, x - 25x 5x - 25x = 400, x এর মান কত? আই গেস এই টাইপের অঙ্ক সবাই করতে পারেন। কি হবে? x - 25x = -20x, উত্তর হবে -20। এই ধরনের ছোটখাটো অঙ্ক যদি করতে পারে, আই গেস পারেন কি? ছোটখাটো অঙ্ক করতে পারেন? ইয়েস অর নো? Yes or no? Okay, I am getting very much positive response. Yes, সবাই বলছে yes পারেন। তার মানে আপনি আমাদের এই কোর্সে এনরোল করতে পারেন। ও পারেন না অনেকে বলছেন, নো ওয়ারিজ, দরকার হলে আমি অঙ্ক শিখিয়ে দেবো, কোনো চাপ নেই, আমি অঙ্কটাও শিখিয়ে দেবো। কিন্তু বেসিক অঙ্কের একটা ধারণা, বেসিক প্রবলেম সলভিং, মোটামুটি প্রবলেম সলভিংটা জানা দরকার, যে 1 + 10 5 + 10 কেমন কি করে হয়, বেসিক আন্ডারস্ট্যান্ডিং আই গেস সবারই থাকা উচিত, সবাই থাকবে। না হলে আমি একটা অঙ্কের ক্লাস নিয়ে নেবো, x = প্রেম যদি হতো কি হতো, তাহলে আমি একটা অঙ্কের ক্লাস নিয়ে নেবো, সমস্যা নেই। ওকে, নেক্সট আপন যে ফেসবুকের পাসওয়ার্ড। আপনারা অনেকেই জানেন যে ফেসবুক কি সিকিউর? ইয়েস অর নো? ফেসবুক কি সিকিউর? আপনাদের কি মনে হয়? ইয়েস অর নো? ফেসবুক কি প্রচন্ড রকম সিকিউর? ইয়েস অর নো? ওকে, ম্যাক্সিমাম বলছেন নো, ম্যাক্সিমাম বলছেন নো, অনেকে বলছে হ্যাঁ। এবার ফেসবুক সিকিউরও, এটা ঠিকও এটা ভুলও, এটা ঠিকও এটা ভুলও। কি করে? ফেসবুক নিজের এন্ড থেকে অনেকটা বেশি সিকিউরিটি আপনাকে প্রোভাইড করে, আপনাকে সেফ করে তোলার চেষ্টা করে, কিন্তু আপনার এন্ড থেকে মানে আপনি অ্যাজ এ ইউজার কিছু কিছু ভুল করেন, যে কারণে হয়তো কোনো হ্যাকার, কিছু কিছু ভুল আপনি এইভাবে করেন যে কোনো হ্যাকার হয়তো আপনার তথ্য নিয়ে আপনার ফেসবুককে হ্যাক করে তুলতে পারে। আমরা যে শুনি যে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, এই হয়েছে তাই হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি জানেন? ফেসবুকের এখানে কোনো দোষ থাকে না। দোষ হয় কি? আপনি কোনোদিন কোথাও কোনো একটা ভুলভাল লিঙ্কে ক্লিক করেছিলেন বা কোনো একটা ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলেছিলেন, সেই জন্যই আপনার যে ডাটাটা আছে সেই ডাটাটা ব্রিচ হয়েছে। ডাটা ব্রিচ মানে একটা নতুন শব্দ শিখলাম আমরা, ডাটা ব্রিচ। ব্রিচ মানে কি জানেন এখানে কেউ? এনিবডি ব্রিচ মানে? আচ্ছা, ব্রিচ মানে হচ্ছে ডাটা লিক বা তথ্য ফাঁস হয়ে যাওয়া। তথ্য ফাঁস হয়ে যাওয়া মানে কি? ব্রিচ। একটা আজকে ফার্স্ট ক্লাসে আমরা কি শিখলাম? ডাটা ব্রিচ মানে কি? ডাটা বাইরে বেরিয়ে যাওয়া বা ডাটা চুরি হয়ে যাওয়া, এটাকে বলে ডাটা ব্রিচ। তো এই ডাটা ব্রিচের উপর বল করে অনেক হ্যাকাররা নিজেদের মতো কিছু টুলস বানাতে পারে বা কিছু ইনবিল্ট টুলস আগে থেকে রেডি থাকে, তো সেইগুলো ইউজ করে তারা হ্যাকটা করতে পারে। তো অ্যাজ আ হ্যাকার আমি নিজের একটা টুল বানিয়েছি যেখান থেকে আমি বিভিন্ন ডাটা ব্রিচের তথ্য নিয়ে ফেসবুকের আইডি হ্যাকের একটা চেষ্টা করছি। তো এইখানে
যেহেতু টেস্ট পারপাসেস, তো সেখানে আমি নিজের একটা কম্প্যাক্ট ল্যাব সেটআপ করে নিয়েছি এবং কম্প্যাক্ট নিজের আইডিকেই আমি এখানে হ্যাক করে দেখাচ্ছি। সো এভরিওয়ান বি অ্যাওয়্যার অফ দ্যাট। যদি কোনো রকম প্রবলেম হয় কারোর, সো দে ক্যান ট্যাকেল ইট। ক্লিয়ার সবার? দেখবেন সবাই, হ্যাঁ কি না? সবাই কি দেখতে চান কি করে পাসওয়ার্ড হ্যাক হয়? ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, আমরা দেখতে চাইছি। একটা সেকেন্ড আমাকে টাইম দেবেন সবাই, একটা সেকেন্ড। বলছি শব্দটা ডাটা ব্রিচ বললেন তো? বলছি ডাটা শব্দটা ব্রিচ 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 প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে, যেহেতু ইংরেজি তো নই, প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে, নেভার মাইন্ড ইট। ওকে, আমরা এসেছি আমার একটা কম্প্যাক্ট ল্যাব, এটা হচ্ছে একটা ফেসবুকের পেজ, এটা কিন্তু আমার কম্প্যাক্ট ল্যাব, ঠিক আছে? এটা কিন্তু রিয়েল ফেসবুক পেজ নয়, এটা আমার কম্প্যাক্ট ল্যাব, যেহেতু ফর সিকিউরিটি পারপাসেস। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবার? এগুলো আমরা জানবো যে কম্প্যাক্ট ল্যাব কি। কম্প্যাক্ট ল্যাব বলবেন ফেসবুকে, কিন্তু এটা অফলাইন ফেসবুক, ফেসবুক কিন্তু অফলাইন ফেসবুক। ক্লিয়ার? আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। একটা ফেসবুক অ্যাকাউন্টের জন্য কি কি দরকার আমাদের? একটা হচ্ছে ইমেল, একটা পাসওয়ার্ড। একটা ইমেল, একটা পাসওয়ার্ড। এবার ধরুন আমি কাউকে একটা টার্গেট করছি, আমরা হ্যাকাররা একটা প্রসেস ফলো করি, তাকে বলা হয় রিকনেসেন্স। রিকনেসেন্স, ইনফরমেশন গ্যাদারিং, এই সমস্ত প্রসেস আমরা ফলো করি। এই সমস্ত ফলো করে আমরা কি জানতে পারি যে আমাদের আশেপাশে আমি যে টার্গেট করছি, ধরুন আমি কাকে টার্গেট করবো, ধরুন অরিজিৎ বাবু আছেন এখানে, অরিজিৎ বাবু, আমি ধরুন অরিজিৎ বাবুকে টার্গেট করবো। এবার আমি কি তাকে সার্চ করব, তার সম্পর্কে যতগুলো ডাটা নেওয়ার চেষ্টা করবো, আমি সবগুলো নেবো। এবার আমি জানতে পারলাম কি সে ডাটা নিয়ে কি করে নেবো, সবগুলো দেখিয়ে দেবো চাপ নেই। আমি জানতে পারলাম কি অরিজিৎ বাবুর ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেলটা আছে, সেই জিমেলটা আমি জেনে গেলাম, ধরুন orjit1234@gmail.com। ধরুন আমি এখানে জানলাম কি আমার ইমেলটাই, ধরুন জানলাম কি আমার ইমেল, আমার জিমেলটা কি অগ্রণীল@gmail.com। এবার পাসওয়ার্ড আমি ঘুমন একটা পাসওয়ার্ড দিই, নেবে না, ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড, ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। আমি জানি ইমেলটা ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ডটা লাগবে। আমি হয়তো ভাবছি যে হয়তো এনার কোনো একটা ডাটা ব্রিচ আগে পরে হয়েছে, তো আমি একটা টুল বানিয়েছি, সেই ডাটা ব্রিচের উপর বেস করে একটা টুল বানিয়েছি। ধরুন সেই টুলটার দিকে যাই, ধরুন সেই টুলটা এই যে ধরুন সেই টুল, ওকে, এই টুলটার নাম হচ্ছে pass.py। টুলের নাম কি? pass.py। টুলের নাম হচ্ছে pass.py। এইবার যারা বোঝেন না, এখন বুঝতে হবে না, আমি ক্লাসে শিখিয়ে দেবো, জাস্ট উদাহরণটা দেখুন যে কি করে কাজটা করে। ক্লিয়ার সবার? এবার টার্গেট ইমেল চাইছে, আমাদের টার্গেট ইমেল কি ছিল? আচ্ছা, এইবার দেখুন হ্যাকিং এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য। একটা হ্যাকার এমন দিন যায় যে আমরা একটা প্রজেক্টের উপরে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, মানে বলতে পারবেন না এতটা টাইম আমরা ইনভেস্ট করি ইন আ প্রজেক্ট। তার মানে কি একটা হ্যাকার হতে গেলে সবার আগে লাগবে কি? ধৈর্য। ধৈর্য জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আজকের এই অ্যাটাকটা যেহেতু আমি নিজের মেশিনে করছি, আমি পাসওয়ার্ড জানি, আমি প্রোগ্রামটা খানিকটা পাসওয়ার্ডের ওরিয়েন্টেশনে করেছি, তাই আমাদের এই প্রোগ্রামটা খুব ইজিলি খুব তাড়াতাড়ি রান হয়ে যাবে, তো আমি আউটপুটটা খুব স্পিডে পেয়ে যাবো। তার মানে কিন্তু একবারও ভাববেন না যে হ্যাকিংটা এত স্পিডে হয়ে যায়। দেখেন না এই সিনেমায় দেখায় যে একজন বসলো, একটা সবুজ রঙের পর্দা, একটা ক্লিক করলো, হ্যাক হয়ে গেল, নাসা হ্যাক হয়ে যায়। হ্যাকিং ওইভাবে হয় না। হ্যাকিং ইজ ভেরি মাচ টাফ ইয়েট ভেরি মাচ সিম্পল। মানে হ্যাকিং খুবই কঠিন আবার খুবই সহজ। কি বললাম? হ্যাকিং সহজ আবার কঠিন, ঠিক আছে? তো এইবার ধরুন আমাকে একটা পাসওয়ার্ড দিয়েছে, এবার কি বলছে 1 2 3 4 5 6 7 8। এবার অনেকের পাসওয়ার্ড এরকম হয়, অনেকের পাসওয়ার্ড তাদের ডেট অফ বার্থ হতে পারে, অনেকের পাসওয়ার্ড তাদের গার্লফ্রেন্ডের ডেট অফ বার্থ হতে পারে। তো অ্যাজ আ হ্যাকার আমি যে ডাটা ব্রিচের যে ডাটা আছে, সেই ডাটাগুলোকে এনহ্যান্স করে আমি একটা টুল রেডি করতে পারি, যে টুলের মাধ্যমে আমি বুঝতে পারি যে ইয়েস ইট ইজ কারেক্ট অর নট। ক্লিয়ার সবার?
এবার যদি আমি এখানে পাসওয়ার্ডটা বসাই দেখি কি হয়। এই বসছে না কেন? এই তো বসে গেছে। এবার যদি লগ ইন করি, দ্যাট ইজ লগড ইন, আমার ফেসবুকে লগড ইন হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে কি করে পাসওয়ার্ড হ্যাকিংটা হয়। ইয়েস অর নো? মানে এটা বেসিক স্ট্রাকচার, এটা এর কমপ্লেক্সিটি অনেক বেশি। আমি একটা জাস্ট একটা ইজি ওয়েটা দেখিয়ে দিলাম। এখন হচ্ছে কি করছে, মানে ছেলেটা কি করছে, কি করে 2 সেকেন্ড টুক 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 টুক, বাট দ্যাট ইজ নট এ ইজি থিং, ইটস আ ভেরি ক্লিশে, মানে এটা খুবই কঠিন একটা জিনিস, সেটা আমি খুবই ইজিলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ। তো এইগুলো অনেকে প্রশ্ন আছে কোথা থেকে কি করলেন, কেমন কি হলো, এইসব আমরা ইন ফিউচার আস্তে আস্তে কাজ করতে করতে খুবই ইজিলি জেনে যাবো। তো এই নিয়ে ভয় পাওয়ার বা না বুঝছি না এই ভাবার কোনো কারণ নেই। বোঝা গেল সবার? বোঝা গেল? আই এম গেটিং ভেরি। এইবার পরের টপিক, এটা হয়ে গেল। পরের টপিক কি আসছে আমাদের? যে আমার পাসওয়ার্ড কি সিকিউর? আপনি, হ্যাঁ আপনি আপনি যিনি ক্লাসটা দেখছেন, আপনাদের যে পাসওয়ার্ড গুলো আছে সেটা কি সিকিউর? সেটা আমরা কি করে চেক করবো? একজন বলছে ইয়েস সিকিউর, আপনি যদি, আমি যদি বলি সিকিউর নাও হতে পারে, তখন আপনার হয়তো কোথাও আপনি কোনো একটা ট্রাস্টেড ওয়েবসাইটে লগ ইন করেছেন, সেখান থেকে আপনার ইমেল পাসওয়ার্ড সব চলে গেছে, হতেই পারে, হতেই পারে। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস। তো এইবার কি করে চেক করে, তার কয়েকটা উপায় আছে, আমি একটা বলছি। এই যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা স্ক্যান করে আপনার একটা ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে হ্যাভ আই বিন পর্ন। ওকে ক্লিয়ার? ওয়েবসাইটের নাম কি? নাম কি? হ্যাভ আই বিন পর্ন। এবার এইটা ওয়েবসাইটে এখানে একটা অপশন আছে ইমেল অ্যাড্রেস। এবার ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা চেক করতে পারি যে আমার মেশিনটা কি ভালো আছে, আমার ইমেলটা কি কোথাও ডাটা ব্রিচের শিকার হয়েছে, না আমার ইমেলটা খুব ভালোভাবে কাজ করছে। এটা আমরা ইজিলি বুঝতে পারি। কি করে বুঝি? এবার দেখুন এই ওয়েবসাইটটা বলছে হ্যাঁ আমার যে ইমেলটা আছে এটা একটা ডাটা ব্রিচের শিকার হয়েছে। মানে কি, আমার তথ্য হয়তো আমি কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটে আপলোড করেছিলাম, সেই স্পেসিফিক ওয়েবসাইটটা হ্যাক হয়ে গেছে এবং তার কারণে আমার ডাটাটাও লিক হয়ে গেছে। বোঝা গেল? এবার আপনারা নিজেরাও চেক করতে পারেন। কি করে চেক করবেন? সেইভাবে যাবেন। আমরা আরেকটা, আমার অন্য একটা মানে ইমেল আমি চেক করে দেখি। আমি যদি আমার অন্য ইমেলটা চেক করে দেখি, দেখি এবার কি হবে। এইবার বলছে না আমার ইমেলটা ডাটা ব্রিচের শিকার হয়নি। I have been found is a very trusted one password এর মধ্যে অন্তর্গত এটা। তো এটা খুব একটা ট্রাস্টেড ওয়েবসাইট, এরকম হেডিং লাইনে আরো অনেক ট্রাস্টেড ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা নিজেদের সিকিউরিটি চেকটা করতে পারি। তো আমি সাজেস্ট করি সবাইকে এই ধরনের সিকিউরিটি টেস্ট গুলো নেওয়ার। এটা খুবই দরকারি। অ্যাজ আ হিউম্যান বিং আমরা সবসময়, আজকাল যত দিন যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় ততটাই অ্যাক্টিভ হচ্ছি। এই হয়তো সোশ্যাল মিডিয়ার দরুনই আপনি জানতে পেরেছেন বিদ্যাস্তুর কথা, আর তারপরে জানতে পেরেছেন আমার কোর্সের কথা, না হলে হয়তো আজকে আমি আর আপনি মুখোমুখি থাকতাম না। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু দুষ্টু লোক, খারাপ লোক বলুন, দুষ্টু লোক, তারা করে কি, তারা কোনো কাজ নেই, তারা ডাটা ব্রিচিংটা করে এবং ডাটা ব্রিচিং এর পরে আমাদের ডাটা নিয়ে খেলা শুরু করে। তো যাতে আপনারা সেফ থাকেন, দ্যাটস ওয়াই আই এম টেলিং সবাই ইউজ করবেন বিভিন্ন ধরনের সিকিউরিটি টুলস। তার মধ্যে একটা আই হ্যাভ বিন পর্ন। আরেকটা ঘোষণা আমার তরফ থেকে বা বিদ্যাস্ত তরফ থেকে একটা স্পেশাল অফার, যে আজকে যারা আমাদের কোর্সে এনরোল করবে, মানে টুডে আজকে যারা আমাদের কোর্সে এনরোল করবেন তারা একটা স্পেশাল স্কলারশিপ ডিসকাউন্ট পাবেন আজকে, শুধুমাত্র আজকের জন্য। যারা আজকে বা কালকে এরকম একটা 24 ঘন্টা, আই গেস 24 ঘন্টা টাইম ব্র্যাকেট আছে, যারা এই 24 ঘন্টার মধ্যে জয়েন করবে তারা বিদ্যাস্তুর পক্ষ থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। তো যারা ডিসকাউন্টটা অ্যাভেল করতে চান তারা বিদ্যাস্তুর যে মেইন নাম্বার আছে সেখানে কল করতে পারেন বা টেক্সট করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের বিদ্যাস্তু টিম ওই নাম্বারটা পিন করে দিচ্ছে, সো ইউ ক্যান কল অন দ্যাট। তো এটা সবাই দেখতে পারেন আজকে শুধুমাত্র 24 ঘন্টার জন্য। ওকে, তো ক্লিয়ার? ওকে, তো আর কেউ চান যে চেক করতে যাতে ইমেলটা ঠিক আছে কিনা চেক করি, করবেন কেউ? এনিবডি ইন্টারেস্টেড? কেউ কি ইন্টারেস্টেড আছেন যে তাদের মেলটা চেক করুন? ওকে, যারা ইন্টারেস্টেড আছেন তারা আমাকে সেকেন্ডের মধ্যে মেল পাঠান, প্রথম 5টা মেল চেক করবো, শুধুমাত্র প্রথম 5টা মেল, তাছাড়া চেক করবো না। ওকে, জলদি, শুধু প্রথম 5টা মেল চেক করা হবে। কমেন্ট সেকশনে, আচ্ছা হ্যাঁ পেয়েছি একটা। ওকে, এই যে একটা মেল চেক করছি, দেখা যাচ্ছে কি চেক হচ্ছে। কংগ্রেচুলেশন, আপনারটাও হয়নি,
সেকেন্ড কি আছে? আচ্ছা, জলদি জলদি পাঠান, আমার আঙুলের সামনে যেটা বাঁধবে সেটাই করবো। কিন্তু এমন হতে পারে আপনি প্রথম 5 জনে করেছেন কিন্তু আমার আঙুলের সামনে বাঁধলো না। আচ্ছা, আপনার কিন্তু দুইবার ডাটা ব্রিচ হয়েছে। দুটো এমন দুটো ওয়েবসাইট আছে যেখান থেকে আপনার ডাটা ব্রিচ হয়েছে। ওকে, এটা গেল দুটো। ওকে, দুটো। এন্ড উই আর গোইং উইথ থার্ড ওয়ান। 3 নম্বর জিনিসে যাচ্ছি, জলদি জলদি লিখুন, আমার হাতের আঙুলের সামনে বাঁধলে আমি করে দেবো। আপনারও কিন্তু দুইবার ব্রিচ হচ্ছে ডাটা। তো বি অ্যাওয়্যার, যাদের ডাটা ব্রিচ হচ্ছে তাদের কি করা উচিত? তারা গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করুন, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করুন। যাদের যাদের এরকম প্রবলেম হচ্ছে, তারা ডাটা ব্রিচের শিকার হচ্ছে, তারা কি করবেন? যাবেন, নিজের ইমেল পাসওয়ার্ডটা চেক করবেন, তারপর নিজের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবেন। এটা খুবই হেল্পফুল হবে। ওকে, এনারটা কি দেখে নিন কার্ডটা। আচ্ছা, হাতের গোড়ায় বাঁধলো এই আরেকটা, এই আরেকটা। I am checking now. Invalid Gmail. I guess in একটাও না, আপনারটাও দুটো ব্রিচের শিকার। সো যারা যারা ব্রিচের শিকার হয়েছেন তারা কি করবেন? বোঝা গেল? ইয়েস অর নো? যারা ব্রিচের শিকার হয়েছেন তারা কি করবেন? ইয়েস অর নো? বোঝা গেছে? কি করবেন? পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, সেকেন্ডলি নিজের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবেন। ক্লিয়ার? যারা বুঝতে পারেন তারা বুঝিয়ে দেবো, চাপ নেই। নো ওয়ারিজ। ওকে, তো এবার বোঝা গেল আমরা কি করে সেভ থাকবো। এরকম বিভিন্ন টুলস নিয়ে আমরা আরো কথা বলবো ইন ফার্দার ক্লাসেস। এইবার পরে অনেকের কোয়েশ্চেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, যে আমি যে মেশিনটায় কাজ করবো সেই মেশিনটা কেমন হওয়া উচিত। এবার তার আমি দুটো ক্রাইটেরিয়া করেছি। একটা হচ্ছে মিনিমাম, আর একটা হচ্ছে রেকমেন্ডেড। মিনিমাম বলতে যেটা মিনিমাম লাগবে, আর রেকমেন্ডেড বলতে যেটা বলে ঠিকঠাক চলে যাবে, ভালোই চলবে, খুব ভালোই চলবে। ওকে, তো আমাদের প্রসেসরের মধ্যে রিকোয়ার্ড হচ্ছে i3 10th জেনারেশন বা Ryzen 3 3rd জেনারেশন, বা আমি প্রিফার করব 4th। মিনিমাম 3rd আর 4th খুব আরামসে কাজ চলে যাবে। Ryzen এর প্রসেসর, Ryzen Intel যারা বুঝছেন না তারা দোকানদারকে গিয়ে বলবেন, দাদা আমার এই স্যার বলেছেন আমার এখান থেকে এইভাবে একটা পিসি বিল্ড করে দিন। এটাও হতে পারে। আইদার আমরা যখন ক্লাসটা করবো তখন আমরা আরো ডিটেইলসে জানবো প্রসেসর কি, এইসব জানবো। RAM এর ক্ষেত্রে বলছি 8 GB DDR4 ইজ ইনাফ। মিনিমাম লাগবে। গ্রাফিক কার্ড ইন্টেল জিপিইউ যেটা প্রসেসরের সাথে সেটা থাকলেই হবে, মানে আলাদা করে কোনো মানে জিপিইউ কেনার দরকার নেই। তারপর বলছি ধরুন যে 256 GB এসএসডি। এবার এসএসডি বলছি কেন, হার্ড ডিস্ক বলছি না কেন? কারণ হার্ড ডিস্ক অনেকটা বেশি স্লো, তাই আমি সাজেস্ট করি এসএসডি, অলওয়েজ এসএসডি। ক্লিয়ার? এবার রেকমেন্ডেশনে বলছি কি, রেকমেন্ডেশনে প্রসেসরে i5 10th জেনারেশন বা Ryzen 5 এর 5th জেনারেশন, i5 10th জেনারেশন বা Ryzen 5 এর 5th জেনারেশন। এবার RAM এর ক্ষেত্রে 16 GB RAM রেকমেন্ডেড। জিপিইউ এর জন্য RTX 2050 না হলেও চলে, বাট রেকমেন্ডেড। যখন আমরা বুট ফোর্স করব বা ধরুন পাসওয়ার্ড ক্র্যাকিং করব তখন অনেক সময় কাজে লাগে। ঠিক আছে? স্টোরেজের জন্য রেকমেন্ডেড 512 GB, 512 GB রেকমেন্ডেড। ওকে, 512 GB একটা রেকমেন্ডেড স্টোরেজ। এবার এখানে যদি i5 এর 8th জেন হয় তাহলে কাজ হবে, যদি কেউ i3 এর 8th জেন নেয় তাহলে কাজ হয়ে যাবে। ক্লিয়ার? এই রিগার্ডিং কারো কোনো প্রশ্ন? এইবার সবার কাছে একটা অনুরোধ, সবাই আগে হ্যান্ডটা ডাউন করুন। এই রিগার্ডিং যাদের প্রশ্ন আছে শুধু তারাই হ্যান্ডটা রেজ করুন প্লিজ, আমার অন্তর থেকে। ঠিক আছে? 4 জনের ডাউট দেখতে পাচ্ছি, যাদের ডাউট নেই তারা কাইন্ডলি হাতটা নামিয়ে রাখবেন, যাদের ডাউট নেই। আচ্ছা, অনির্বাণ বসাক মশাই আপনি বলুন। হ্যাঁ, বলছি আপনি যে স্যার ওই জিপিইউটা দিয়েছেন ওটা কি গ্রাফিক্স কার্ড আলাদা করে লাগাতে হবে নাকি? RTX 2050? এটা ডিপেন্ড করে, ধরুন কি গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে হার্ড ডিস্কের, মানে সরি গ্রাফিক্স কার্ড হচ্ছে গ্রাফিক্স কার্ড, আমি গ্রাফিক্স মেনেছি, জিপিইউ মানে হচ্ছে গ্রাফিক প্রসেসিং ইউনিট। ঠিক আছে? এবার কম্পিউটারে যখন আমরা ধরুন কোনো ইম্পর্টেন্ট কাজ করি, কিরকম ধরুন যখন পাসওয়ার্ড ক্র্যাক করি বা এই ধরনের কোনো কাজ করি, সেক্ষেত্রে না আমাদের অনেক সময় একটা গ্রাফিকের দরকার পড়ে থাকে। অ্যাজ আ বিগিনার দরকার নেই, অ্যাজ আ বিগিনার যদি আপনার গ্রাফিক্স কার্ড নেই কোনো সমস্যা নেই, বাট আমি রেকমেন্ড করি যদি আপনি একটা নতুন কম্পিউটার বানাতে চান, তাহলে একটা গ্রাফিক্স কার্ড নিয়ে রাখবেন, তাহলে আপনার সব কাজেই সুবিধা হবে। ইন ফিউচার যদি আপনি গ্রাফিক ডিজাইন করেন সেখানে ওয়েব ডেভেলপমেন্টও সুবিধা হবে। আর একটা সময় পর যদি আপনি প্রোগ্রামিং এ কোনো হাই লেভেল প্রোগ্রামিং করতে চান তখন আপনার গ্রাফিক্স কার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল ফলো করবে। ঠিক আছে? আপনার উত্তরে জবাব পেলেন? প্রশ্নের জবাব পেলেন, উত্তরে নয়, প্রশ্নের জবাব পেলেন মিস্টার?
হ্যাঁ মানে আমি এটাই জানতে চাচ্ছিলাম যে হ্যাকিং এর ক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটা কি, মানে এই কোর্সটা আমি করবো সাইবার সিকিউরিটি, তার ক্ষেত্রে গ্রাফিক্সটা কি মানে এখনই জরুরি, এখনই লাগাতে না, হবে? এখনই জরুরি নয়, মানে আচ্ছা। একদম নেসেসারি নয়, একদমই নেসেসারি নয়, বাট ইন ফিউচার ওটা আপনার সুবিধার জন্য, একদমই যে নেসেসারি সেটা নয়। আচ্ছা, এটা ছাড়াও আমি করতে পারবো হ্যাঁ মানে সাইবার সিকিউরিটি কোর্স? হ্যাঁ, এটা ছাড়াও আপনি বেসিক্সটা পুরোটা করতে পারেন, যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন একটা লাগিয়ে নেবেন। বুঝতে পেরেছি। ঠিক আছে? আচ্ছা, শ্রেয়সী দেবনাথ বলুন। আচ্ছা, শ্রেয়সী দেবনাথ কিছু বলছেন না? আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, কি বলছিলেন আমি শুনতে আপনার পাইনি হ্যাকটা মানে রেজ আছে কোশ্চেনের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলুন, কোনো প্রশ্ন করবেন আপনি? আচ্ছা, মিস্টার চক্রবর্তী বলুন। শুভ চক্রবর্তী আই গেস, বলুন আপনার কি প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রশ্ন বলতে আমার নিজস্ব পিসি আছে, কিন্তু আপাতত আমার কাছে আমি যতটুকু দেখেছি আমার র্যাম 8 GB আছে, স্টোরেজের ক্ষেত্রে আমার হার্ড ডিস্ক আছে, তো এসএসডি টা লাগাতেই হবে, মানে হার্ড ডিস্কে স্লো কাজ করবে বলছেন, তাই তো? ব্যাপারটা হচ্ছে আপনি যদি এসএসডি লাগান আপনি দেখবেন ইনিশিয়ালি ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন, মানে আপনি দৈনিক কাজে দেখবেন যেটা 1 ঘন্টা হতো সেটা 10 মিনিটে হয়ে যাচ্ছে, এতটাই ফাস্ট এসএসডি। আচ্ছা আচ্ছা মানে ওটা খুব খরচা সাপেক্ষ পড়বে না আপনার, যেহেতু ওটা একটা মডারেট প্রাইসেই পেয়ে যাবেন, 1-2 হাজারের মধ্যে এসএসডি। আমার যেটা আছে অলরেডি ওটা আমি রিপ্লেস করে বা এক্সচেঞ্জ করে ওটা আমি করতে পারি বলছেন? হ্যাঁ যা যা অবশ্যই, আচ্ছা ওটা অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার যদি কেউ রিকোয়ারমেন্টের কথা বলেন আমি তাদের বলবো আমি হ্যাকিং শুরু করি ক্লাস 9, ঠিক আছে? যদি কেউ ভেবে থাকেন যে যে আমার কাছে কম্পিউটার নেই আমি করবো না, আমি ক্লাস 9-এ হ্যাকিং শুরু করি, আর আমি হ্যাকিং শুরু করি প্রথমে একটা ছোট্ট একটা ফোন দিয়ে। আচ্ছা, আমি যখন প্রথমে শুরু করি একটা ছোট্ট একটা ফোন দিয়ে আমার হ্যাকিং ক্যারিয়ার শুরু করি, সেটাও প্রচন্ড ব্যাকডেটেড ছিল, প্রচন্ড ল্যাগ করতো। ফোনটা আমারও ছিল না, আমার জ্যাক তো দাদা তিনি আমাকে গিফট করেন, মানে সেকেন্ড হ্যান্ড না থার্ড হ্যান্ড ফোন আই গেস, থার্ড হ্যান্ড, 3টে হাত ঘুরে আমার কাছে এসেছিল। আমি সেই ফোন দিয়ে আমার হ্যাকিং ক্যারিয়ার শুরু করি, আর আমি সেই ফোন দিয়ে কিন্তু প্রথম ডিআইডিওকে হ্যাক করি। সো দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট। ডিভাইস নিয়ে অতটা মাথা ঘামানোর আপাতত স্টার্টিং এ কোনো দরকার নেই। আমার বয়স কত? আমার বয়স হচ্ছে 19 বছর। কারেন্টলি আই এম 19। আমার বয়স বর্তমান 19। আচ্ছা, Asus VivoBook Pro 15 হ্যাঁ আরামসে চলে যাবে। আচ্ছা, বলছি আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, বলছি এই হ্যাকিং এর ব্যাপারটা এটা করতে গেলে কি কম্পিউটার বা ল্যাপটপ ইজ ম্যান্ডেটরি নাকি অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করা যেতে পারে? অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করা যেতে পারে, বাট একটা বল না যে সুলভতা, মানে যেটা ইউজ করতে সুবিধা সেটা সবসময় পিসি বা কম্পিউটার সুবিধাজনক। এবার হ্যাকিং করতে শুধু ইচ্ছা শক্তির দরকার, আর যে কোনো একটা মেশিন মোটামুটি হলেই হয়। মানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা যায়, যেহেতু আমি নিজের ক্যারিয়ারই শুরু করি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, আমার যে পুরো ক্যারিয়ারটা আমি শুরুই করি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। এই অ্যারাউন্ড আই এম ইন 6 ইয়ার্স অ্যারাউন্ড আমি নিজের ক্যারিয়ারটা শুরুই করেছিলাম ফোন দিয়ে, সো সেটা কোনো কষ্ট নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি আমি, এই হ্যাকিং এর ক্ষেত্রে জব প্রসপেক্ট কোন কোন ডিপার্টমেন্টে আছে? মানে হ্যাকিং নিয়ে যদি কেউ এগোতে চায়। হ্যাঁ, ওটা আমি যখন জব প্রসপেক্টিভ আছে তখন আমি বলছি, আমার সামনে স্লাইডে আছে চাকরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তখন আপনি এই পয়েন্টটা করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মিস্টার দত্ত, দেবজ্যোতি দত্ত, আপনি কি প্রশ্ন করে বলুন? আমি একটা সিলেক্ট করেছিলাম কি ল্যাপটপ স্যামসাং এর, সেটাতে ডেডিকেটেড জিপিইউ কিছু দেখাচ্ছে না, তো একটু কনফিউজ আছে এটা নেবো কিনা। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আমাদের কনসালটেন্সির একটা কনসাল্ট করুন, তারা আপনাকে বুঝিয়ে দেবে ব্যাপারটা পুরোপুরি। যদি আপনার কিছু কিনতে সমস্যা হয় আমাদের কনসালটেন্ট আর আমি যদি আপনাকে লিঙ্ক পাঠালে একটু দেখে দিতে পারবেন? আপনি যদি লিঙ্ক পাঠান, কনসাল্ট করুন, আপনি পার্টি রাখুন, আমি চেষ্টা করবো আপনাকে রিপ্লাই করার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রোহন, মিস্টার রোহন।
হ্যাঁ বলছিলাম, আমি 2 মাস আগে এসএসডি লাগিয়েছিলাম, স্লো হয়ে গেছিল ল্যাপটপ, বাট আমার এসএসডিটা 128 জিবিতে। তো আপনি যেটা বলছেন এই যে হ্যাকিং এর সময় ডেটা গুলো কি এসএসডি তে স্টোর হবে, না আমি হার্ড ডিস্কেও করতে পারি? ব্যাপারটা হচ্ছে যে আমরা হ্যাকিং এর সময় 256 জিবি কেন, যেহেতু আমাদের অনেক সময় ভার্চুয়াল মেশিন বলে একটা জিনিস ইউজ করতে হয়, ভিএম। তো সেই ক্ষেত্রে আমাদের ডাটাটা একটু বেশি প্রয়োজন। আপনি আরেকটা 128 লাগিয়ে নিন, তাহলে আপনার সুবিধা হবে। কারণ আমি মিথ্যা আশা দেবো না যে 128 হবে, কিন্তু যদি আপনি ঠিকঠাকভাবে ইজিলি করতে চান তাহলে আই উইল সাজেস্ট 256 ইজ বেস্ট। 127 আপনি স্টার্টিং এ কাজ করবেন, কোনো প্রবলেম, স্টার্টিং এ থেকে কোনো প্রবলেম হবে না। আফটার সাম টাইম যখন আপনার একটা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে তখন আপনি করবেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। কোনো প্রবলেম নেই। আচ্ছা মিস্টার দাস, আরেকজন আছে। আচ্ছা, যার যার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে, হ্যাঁ ঠিক আছে। মিঠু দাস। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলছিলাম স্যার, এই হ্যাকিং এর যাবতীয় টুলস বা সফটওয়্যার এগুলো কে আপনি প্রোভাইড করবেন, মানে এই সফটওয়্যার বা টুলস গুলোকে? এবার আমি ল্যাবস গুলো আমি প্রোভাইড করছি, যে সমস্ত ফ্রি সফটওয়্যার সেগুলো আমরা প্রোভাইড করব, যতটা ফ্রি টিয়ারে থেকে করা যায় সেগুলো আমরা প্রোভাইড করব। যদি আপনার কিছু কিনতে হয় দেন উইল বি এনি কুড, আমরা সেটা জানিয়ে দেবো আপনাকে, বাট যেগুলো ফ্রি প্রোভাইড করা যায় সেগুলো সবই প্রায় আমরা প্রোভাইড করব। কিন্তু যেগুলো ধরুন, আচ্ছা, যেটা স্যার হচ্ছে আপনার যেটা স্যার হচ্ছে বার্বস্যুট তো একটা খুব মূল্যবান সফটওয়্যার বা টুলস। এটা তো মানে স্যার মানে আপনি যদি প্রোভাইড না করেন তাহলে কি আমাকে বাইরে দিয়ে কিনতে হবে? আমরা বার্বস্যুটে ফ্রি, মানে সত্যি কথা বলতে ম্যাক্সিমাম হ্যাকার যারা এখন প্রফেশনালি কাজ করে, আমি লিখে দিচ্ছি, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আইদার ক্র্যাক মানে ফ্রি ভার্সনই ইউজ করে, প্রিমিয়াম ভার্সন খুব কম লোক ইউজ করে, ফ্রি ভার্সনটা ম্যাক্সিমাম লোক ইউজ করে এখন। সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আইদার আপনি যখন বিজনেস, আমি সাজেস্ট করি যখন আপনি পুরো প্রফেশনালি কাজ করবেন তখন পারচেস করবেন, তার আগে পারচেস করার কোনো দরকার পড়ে না। আর যদি একটু বুদ্ধিমান থাকেন আপনি ক্র্যাক ইউজ করতে পারেন। মানে যেগুলো হ্যাকিং এর পেইড সফটওয়্যার আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো বলি, ইনিশিয়াল ডেজে ওগুলো কেনার কোনো দরকার নেই। ওকে স্যার, সেগুলো কিনতে হবে, কারণ একটা হ্যাকিং সফটওয়্যার খুবই দাম। ওকে স্যার। আচ্ছা, ওকে ওকে। মিস্টার মাইক বলুন। আচ্ছা মিস্টার মাইকি বলুন। আচ্ছা, আপনার কোন প্রশ্ন আছে মিস্টার মাইতি? অথিজয় মাইতি, আই গেস। আচ্ছা মুখার্জি, আপনি বলুন। মিস্টার মুখার্জি বলুন আপনি। হ্যালো, শোনা যাচ্ছে আমার আওয়াজ? সরি, মিস মুখার্জি বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার আওয়াজ? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার আওয়াজ। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল কি, আমার কাছে একটা ক্র্যাক ভার্সন ছিল ওএস ফরেনসিক, আর একটা ছিল এক্সিফ পাইলট, ঠিক আছে? তো এবার এটা কি হ্যাকিং এর ক্ষেত্রে কোনো রকম ভাবে মানে ইউজেবল, নাকি আমি ওটা আনইনস্টল করে দিতে পারি? আচ্ছা, ক্যান ইউ রিপিট अगेन? আমি বুঝতে পারিনি। আচ্ছা, হ্যাঁ আমি বলছি, আমার কাছে দুটো অ্যাপ ছিল, এই মুহূর্তে মনে পড়ছে দুটো অ্যাপের কথা, যেটা হচ্ছে কি ওএস ফরেনসিক, আর একটা মেবি এক্সিফ পাইলট এরকম কিছু একটা ছিল। তো এগুলো প্রোভাইড করেছিলেন ফ্রিতে যিনি করেছিলেন। তো এটা কি আপনার কাছে শিখলে এটা কি ইউজেবল? যদি না হয় তাহলে আমি ওটা আনইনস্টল করে দেবো। আপনি আনইনস্টল করতে পারেন। আমি বেসিক্যালি প্রেফার নিজের ওখানে নিজের করি, আর তাছাড়া যেগুলো ইউজ করি। ওকে, মানে আমি ক্র্যাকের সমর্থনে কোনোদিন ছিলাম না, থাকবো না। যে ব্যাপারটা হচ্ছে, আপনারা হয়তো ভাবছেন যে আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি, কিন্তু কোনো কিছু পৃথিবীতে ফ্রি হয় না। না, এই যেটা যিনি একটু ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ যিনি এটা প্রোভাইড করেছিলেন ওনার কাছে এটা ফ্রিলি অ্যাক্সেস ছিল, মেবি উনি ওটা কিনেছিলেন, এবং যখন আমাদের শেখাতেন তখন মানে স্টুডেন্টদেরকে উনি এটা প্রোভাইড করেছিলেন। এবার while I am a teacher, ওকে, যখন আমি একটা করছি বা যখন একটা বিজনেস চালাচ্ছি,
আছে, দেন কান্ট প্রোভাইড ফ্রি। তো কেউ সে যত বড় মহান ব্যক্তি হোক না, সে বিজনেস রাখতে পারে না। হয়তো উনিও প্র্যাকটিস করতে আচ্ছা, না আসলে উনি মানে এইখানে আমি যেখানে থাকি ওখানের থানার আর কি সাইবার ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসার ছিলেন, তো সেই কারণে আমি আর কি মানে ওনার কাছে শিখেছিলাম, তখনই উনি এটা প্রোভাইড করেছিলেন, ওর জন্য আমি ডিলিট করিনি। এবার যেহেতু আপনার কাছে এখন এটা একটা ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস যেটাই হয়ে থাক আমি অ্যাটেন্ড করছি, যেহেতু আমার মনে হলো আপনাকে একবার জিজ্ঞেস করে নেওয়াটা আমার বেটার। অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই। তবে অলরেডি তার সাইবার সেট যেটা হয় এটা ম্যাক্সিমাম তারা প্রিভিলেজড হয়, তারা অনেকগুলো এমন কিছু অ্যাক্সেস থাকে যেটা সাধারণ লোকের কাছে থাকে না। যেমন ট্র্যাকিং এর ক্ষেত্রে তাদের নেটওয়ার্ক মানে কোন একটা সার্ভিস প্রোভাইডারকে তারা ডিরেক্ট কন্ট্যাক্ট করে সেটা ট্র্যাক করতে পারে, সেটা আমরা পারি না। তো এই ধরনের কিছু কিছু অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস থাকে আমাদের। তো देयर इज नो প্রবলেম উইথ দ্যাট, আমরা আজকে শিখে যাব। আই গেস আপনার পয়েন্ট ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। আচ্ছা বলছি, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে সাইবার ক্রাইম করার ক্ষেত্রে বা সাইবার ক্রাইমকে যদি কেউ পেশা বা এমনি পেশা না হলেও মানে যদি ফ্রিল্যান্সিংও করে এইভাবে নিতে চায়, তাহলে কি তাদের হায়ার সেকেন্ডারিতে পিওর সায়েন্স বা ম্যাথ বা ফিজিক্স থাকা কি বাধ্যতামূলক, নাকি যে কোনো স্ট্রিম থেকেই করা যেতে পারে? এইবার ব্যাপারটা তাকে আমি একটু ইলাবোরেট, এটা খুব ডিপ ব্যাপার। এইবার ধরুন আপনি কোনো একটা কাজ ভালো পারেন স্কিল বেসে, আপনি খুব স্পেশালি একটা খুব ভালো স্কিলটা আপনি খুব গ্র্যাব করেছেন, সেই ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেটেরও দরকার নেই, সেই ক্ষেত্রে আপনার আধার কার্ড বার্থ সার্টিফিকেটের কিছু দরকার নেই। বাট আপনি স্টার্ট করছেন, আপনি হয়তো কিছু পারছেন কিছু পাচ্ছেন না, এই ব্যাপারটা অনেকের ক্ষেত্রে থাকে যে আমি জাস্ট একটা কোর্স করে নিয়েছি, আমি কিছু পারি না, আমি জাস্ট একটা কোর্স করে নিয়েছি, সেই ক্ষেত্রে আপনার মার্কসটা ডিপেন্ড করে। কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে এমন লোককেও চিনি যে আর্টস এর ছাত্র ছিলেন, যিনি বিএ করেছেন, এমএ করেছেন, তারাও কিন্তু ইন্ডাস্ট্রিতে আছেন। সো ডিগ্রি অ্যাজ সাচ তেমন ইম্পর্টেন্ট নয়, কিন্তু স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, স্কিলটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট একটা প্রবলেম হয় ম্যাক্সিমাম লোকে যেটা ভুল করে সেটা হচ্ছে, ধরুন আমি একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম, আমার একটা সার্টিফিকেট আছে, আমি কোম্পানিতে অ্যাপ্লাই করা শুরু করলাম, আমি প্র্যাকটিস করি, আমার পোর্টফোলিও কিছু নেই, মানে আমাদের পোর্টফোলিও বলে একটা জিনিস থাকে, হ্যাকিং এর পোর্টফোলিও থাকে, আমার পোর্টফোলিও কিছু নেই, আমার মানে কোনো প্র্যাকটিস নেই, রিয়েল ওয়ার্ল্ড কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি অ্যাপ্লাই করা শুরু করলাম। সেই ক্ষেত্রে যদি আপনার কাছে কোনো মাস্টার্সও থাকে, হয়তো আপনি তখনও চাকরি নাও পেতে পারেন, এমনও হতে পারে যে আপনার কাছে মাস্টার্স আছে, আপনি তাও চাকরি পেলেন না, এটাও হতে পারে। তো ডিগ্রি অতটা ম্যাটার করে না ইন মাই পার্সপেক্টিভ। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা, কিছু কিছু স্পেসিফিক কোম্পানি তারা মানে লোক নেওয়ার সময় ডিগ্রিটা চায়, বাট সেটা নেসেসারি নয় যদি আপনি খুব স্কিল বেসড হন। এবার যেমন ধরুন আমাদের যে ফার্স্ট ব্যাচটা চলছে, ওর সবে অ্যারাউন্ড 2.5 মাস মতো হয়েছে। তো আমাদের সামনে মানে অ্যারাউন্ড নেক্সট উইকে, তারপরের উইকে আমাদের একটাই আছে, ওদের জব অপরচুনিটির জন্য একটা সেমিনার করা হচ্ছে, ওদের জবের জন্য, ইন্টার্নশিপের জন্য, জবের জন্য একটা কোম্পানি আসছে, তারা মাত্র 2.5 মাস ক্লাস করছে। এবার তারা ডিগ্রি দেখে আসছে না, তারা দেখে আসছে কি দে আর ইন বিদ্যাশ্রম, তারা বিদ্যাশ্রম একটা রেপুটেড জায়গায় তারা শিখছে, তার মানে তারা কিছু একটা স্কিল গেইন করেছে। সো তারা স্কিলের জন্য আসছে, তারা কিন্তু কেউ সার্টিফিকেটের জন্য আসছে না, দে অল আর কামিং ইন ফর স্কিলস। ক্লিয়ার আপনার প্রশ্নের উত্তরটা? মানে আপনি এখানে যেটা বলতে চাইলেন সেটা হলে মানে সেটা দাঁড়াচ্ছে যে যদি কেউ ধরুন আপনি যেটা বললেন, কেউ মানে বিএ নিয়ে গ্রাজুয়েশন করেছে, এমএ করেছে, কিন্তু তার এই স্কিলটা অত্যন্ত এফিশিয়েন্ট লেভেলে আছে, তার ক্ষেত্রে অনেক সময় ডিগ্রি আমার যেহেতু হায়ার সেকেন্ডারিতে অঙ্ক বা ফিজিক্স নেই, কিন্তু এই স্কিলটা আমি অনেকের থেকে অনেক হয়তো ভালো পারি, সেই ক্ষেত্রে সে এগিয়ে যেতে পারে। কিন্তু অনেক সময় যে বললেন, অনেক সময় আরেকটা যে আপনি বললেন যে এদিকে হয়তো এমএসসি বা কিছু আছে, কিন্তু হয়তো কোনো কারণে হয়তো এই স্কিলটা অতটা অ্যাডপ্ট করতে পারেনি, সেই ক্ষেত্রে হয়তো তারা আবার পিছিয়েও যেতে পারে। একদম একটা মজার ফ্যাক্ট বলি, আমি আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাইছি, সেটা হচ্ছে এর ক্ষেত্রে অঙ্ক যদি কারো সেরকম ধরুন মাধ্যমিক অবধি করেছে, ম্যাথসটা সেরকম ভালো না,
মানে ওই আর কি, মানে খুবই, হ্যাঁ, তাহলে কোনো সমস্যায় পড়তে পারে কি? না না সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাকিং এর ক্ষেত্রে ম্যাথ অতটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ জাস্ট একটু বিল্ডিং এর জন্য, জাস্ট একটা হ্যাবিট বিল্ডিং এর জন্য লোক করে, অতটা ইম্পর্টেন্ট নয় হ্যাকিং এর ক্ষেত্রে। ম্যাথ প্রোগ্রামিং অতটা ইম্পর্টেন্ট না, প্রোগ্রামিং একটু মোটামুটি ইম্পর্টেন্ট, বাট ম্যাথ অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা একটা মজার কিছু বলতে চাইলাম, হ্যাঁ মজার কিছু বলতে চাইলাম, সেটা হচ্ছে যদি আপনারা ফ্যাক্ট চেক করেন, যদি আপনার আশেপাশে কোনো কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার থাকে, একটা তথ্য অনুযায়ী যারা ইঞ্জিনিয়ারিং পাস আউট করে যায় 2-3 বছর পরে বা অন ফার্স্ট ফাইনাল ইয়ার, তাদের মধ্যে 85 to 90% তারা কোডিং করতে পারে না, তারা কোনো কাজ করতে পারে না, তারা কিন্তু তাদের কাছে একটা ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি আছে, তারা কিন্তু কোনো কাজ করতে পারে না, অ্যারাউন্ড 85 to 90%। ইউ ক্যান চেক, আপনার আশেপাশে যে কোনো কাউকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, আর নবীন মোল্লা বলুন, আপনার কোন প্রশ্ন আছে? হ্যাঁ বলছি যে আমরা ক্রাফট যে অ্যাপগুলো বা অ্যাপ্লিকেশনগুলো ইউজ করব, এগুলো কি আদৌ সেফ আমাদের সিস্টেমের জন্য? এইবার ব্যাপারটা হচ্ছে আমরা যে অ্যাজ এ হ্যাকার কাজ করছি, আমরা লিনাক্সে কাজ করি, তো লিনাক্স ইজ ভেরি সিকিউর বেস, আর আমরা যে সমস্ত অ্যাপ ইউজ করবো তারা সিকিউর, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ ক্র্যাক ভার্সন যখন ডাউনলোড করছি আমরা, তখন তো সেটাকে কেউ একজন ক্র্যাক করে ডেভেলপ করেছে, সে তো নিজের কোড দিতে পারে ওর মধ্যে। ওকে আচ্ছা, আপনি যে ডাটাটা দিলেন সেটা হতেই পারে, আমি যে ডাটা দিলাম এটা ফাইনাল ইয়ারে আমি যাদবপুরে পড়িয়েছি, আমি অনেক জায়গায় পড়িয়েছি ফাইনাল স্টুডেন্টসদের, মানে কথার কথা বললাম 85-90, ওটা নাও হতে পারে, বাট ইন মেজরিটি আমি বুঝাতে চেয়েছি মেজরিটি কান্ট কোড। আপনি চাই আমি চেক করতে পারেন, মেজরিটি কান্ট কোড। ওকে, আর এই টপিকে আর কোনো প্রশ্ন কারোর, যে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কি কি লাগবে, হার্ডওয়্যার রিকোয়ারমেন্টে আই গেস আর কোনো প্রশ্ন নেই, আমরা মুভ করি। এবারে হ্যাকিং এর দুটো দল আছে, দুটো দল, একটা হচ্ছে রেড টিমার, একটা হচ্ছে ব্লু টিমার। এবার রেড টিম কি, ব্লু টিম কি? এবার ধরুন একটা যুদ্ধে দুটো পক্ষ থাকে, এক পক্ষ যারা আঘাত করে, এক পক্ষ যারা ডিফেন্ড করে। ঠিক হ্যাকিং এর ক্ষেত্রেও দুই পক্ষ আছে একটা কোম্পানিতে যারা ব্লু টিম, তারা হচ্ছে ডিফেন্ডার, তারা হচ্ছে সুরক্ষা দেয় যে একটা কোম্পানি আচ্ছা যিনি বলছেন তাকে বলি, আমি বিতর্কে জড়াতে চাই না। যাদবপুরের একটু খোঁজ নিয়ে দেখবেন লাস্ট ইয়ার প্লেসমেন্ট পায়নি কত % স্টুডেন্ট, তাহলে আপনি আরামসে উত্তর পেয়ে যাবেন যে লাস্ট বছর প্লেসমেন্ট পায়নি কত % স্টুডেন্ট। ইউ ক্যান গেট ইট অল। আর এই নিয়ে কথা বলার কোনো দরকার নেই, আপনি জাস্ট একটা জিজ্ঞাসা করবেন যে যাদবপুরে লাস্ট ইয়ারে প্লেসমেন্ট পায়নি কতজন, আর কিছু জিজ্ঞাসা করবেন, জাস্ট এইটা জিজ্ঞাসা করবেন যে যাদবপুরে লাস্ট ইয়ারে কয়জন প্লেসমেন্ট পান, দ্যাটস অল। আর এই নিয়ে কথা বলতে চাইছি না, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা একটা কথা বলছি, এসএসডি যেটা বললেন না আপনি হার্ডওয়্যার রিকোয়ারমেন্টে, এসএসডির জায়গায় এখন তো আরো লেটেস্ট টেকনোলজি এনভিএমই, তাহলে এনভিএমই যদি আমি ইউজ করি তাহলে তো আরো ফাস্ট। এনভিএমই একটা এসএসডি টাইপ। আচ্ছা আচ্ছা, ওটা এসএসডি টাইপ, মানে আরো ছোট দেখতে হয় যেটা, ওটা আমি ইউজ করতে পারি? ওটা ফাস্টার, ওটা আরো কাইন্ড অফ এসএসডি, ওটা ইউজ করলেও কোনো অসুবিধা নেই তাহলে? না না, ওটা কাইন্ড অফ এসএসডি, কোনো প্রবলেম উইথ দ্যাট। এটাই জানার ছিল, ঠিক আছে, ওকে আচ্ছা ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, এবার রেড টিম হচ্ছে, ধরুন একটা কোম্পানি দুই ধরনের লোককে হায়ার করে, একটা রেড টিম একটা ব্লু টিম। রেড টিমের সংখ্যা একটু বেশি, ব্লু টিমের সংখ্যা একটু কম। রেড টিম হচ্ছে কারা, যারা তার কোম্পানির সিকিউরিটিকে বারবার চেক করে, যে আবার ওয়েবসাইট, ধরুন অ্যাপলের একটা ওয়েবসাইট বা গুগলের একটা ওয়েবসাইট, সেই গুগলের ওয়েবসাইটে কত % সিকিউর, আমি বারবার তার উপর হ্যাকিং টেস্ট করবো, বিভিন্ন ম্যালওয়্যার টেস্ট করবো, বিভিন্ন রকম অ্যাটাকস টেস্ট করবো, এবং তারপর আমি দেখতে পারবো যে সেটা কতটা সিকিউর। এটা হচ্ছে রেড টিমারদের কাজ। আর ব্লু টিমারদের কাজ, যদি কখনো কোনো হ্যাকার চেষ্টা করে তাদের সিস্টেমে ঢোকার বা তাদের অ্যাটাক করা, তখন ব্লু টিমাররা সেটাকে সেভ করার চেষ্টা করবে। ব্লু টিম আর রেড টিম আমার তফাৎ বোঝা গেল। আমরা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেড টিমিং এর উপর ফোকাস করবো, বাট আমরা স্লাইড ব্লু টিমিংটাও দেখবো। বোঝা গেল রেড টিম আর ব্লু টিমের তফাৎ? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, আমি দেখলাম অনেকেই বুঝতে পেরেছেন। আচ্ছা বেশ,
এইবার আছে পরে জব কেরিয়ার অপরচুনিটি। আমি যদি ইন্ডিয়ান পার্সপেক্টিভে দেখি, এটা প্রপারলি লিস্টেড ইন উইকিপিডিয়া, প্রপারলি লিস্টেড ইন হ্যাকার র্যাঙ্ক। আপনি আমাদের হ্যাকিং সবথেকে বড় ওয়েবসাইট, আপনি দেখতে পারেন যে হ্যাক দ্য বক্সে প্রপারলি লিস্টেড যে 75% কেরিয়ার অপশনস আর ইন ওয়ার্ল্ড। মানে কি আমাদের ইন্ডিয়ায় যতগুলো সাইবার সিকিউরিটির ভ্যাকেন্সি বেরোয় তার থেকে মাত্র 25% স্কিল, আর বলছি 25% স্কিল হ্যাকাররাই মানে হ্যাকারদের পাওয়া যায়। কোম্পানিতে 75% ভ্যাকেন্সি পড়ে থাকে, মানে ইন্ডিয়ায় এখনো 75% ভ্যাকেন্সি ফাঁকা আছে ফর হ্যাকার্স। নাউডে পরবর্তীতে হয়তো এই ভ্যাকেন্সিটা কমে যাবে, কারণ একটা সাইবার সিকিউরিটিতে আমরা খুবই একটা বুম কয়েক বছরে দেখতে পেয়েছি। খুবই তাড়াতাড়ি সাইবার সিকিউরিটি রোলে অনেকগুলো জব ডেভেলপ হয়েছে। কয়েক বছর আগে যেমন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার একটা রোল তৈরি হয়েছিল খুব স্পিডে, ঠিক তেমনি সাইবার সিকিউরিটির একটা খুবই বড় বুম আসছে। মানে কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে ট্রেন্ডটা যে খুব স্পিডে যে চাকরিজীবীর সংখ্যা, সাইবার সিকিউরিটি এদিকে হ্যাকিং এর চাকরির সংখ্যা সেটা খুবই বাড়ছে। তো এখন যে অনেকে চেষ্টা করছেন যে হ্যাঁ আমি চাকরি খুঁজতে চাইছি, তো সাইবার সিকিউরিটি ইজ এ গ্রেট রোল, সাইবার সিকিউরিটি কনসালটেন্ট, এরকম অনেক ধরনের পোস্ট আছে। সাইবার সিকিউরিটি পেনিট্রেশন টেস্টার, এরকম অনেক ধরনের পোস্ট আছে। এবার এখানে কয়েকটা আছে ফ্রিল্যান্সিং একটা খুব ভালো হ্যাবিট ইন সাইবার সিকিউরিটি, বাগ বাউন্টি অর্থাৎ ফ্রিল্যান্সিং এর মধ্যেই পড়ে। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমাদের কোর্সেস এর মধ্যে, যে এটা কি ধরনের কাজে যুক্ত হয়, কি ধরনের কাজগুলো করা হয়। ঠিক আছে, তো এটা নিয়ে ভালো করে আমরা বুঝতে পারি ক্লিয়ার যে তার মানে কি আমাদের অপরচুনিটি সবকিছুতেই আছে। জবের অপরচুনিটি সাইবার সিকিউরিটি অনেকটা বেশি, ফ্রিল্যান্সিং অনেকটা বেশি। কারণ অনেক সাইবার সিকিউরিটি যারা আমার সাথে যারা চেনা পরিচিত, তারা অনেকেই ফ্রিল্যান্সিং করেন, অনেকেই বাগ বাউন্টি করেন। বোঝা গেল? এই রিলেটেড কারো কোনো প্রশ্ন আর কারো কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? এই জবস এন্ড ক্যারিয়ারের ব্যাপারটা যদি আরেকবার একটু বিস্তারিত ভাবে বলেন ভালো হয়। আচ্ছা, কি আবার বলুন? জবস এন্ড ক্যারিয়ার সাইবার সিকিউরিটিতে এটা একবার বলুন বিস্তারিত ভাবে, আর এদের এজ বারটা কত কত অবধি থাকে বা সেই রকম যদি একটু বলেন। আচ্ছা, ফ্র্যাঙ্কলি স্পিকিং ইন এজ বার কোম্পানিজ প্রেফার বিলো 35। 30 অনেক কোম্পানি 30 বন্ধ করে দেয়, বা 35 ইজ আ মডারেট, মানে 35 এর উপর কোনো কোম্পানি নতুন রিক্রুট হায়ার করতে চায় না। এটা হচ্ছে একদম কটু বাস্তব, যে কোনো কোম্পানি চায় না যে 35 এর ঊর্ধ্বে কাউকে হায়ার করতে। এটা কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আর কি, সাইবার সিকিউরিটি যে কোনো আইটি রোলের ক্ষেত্রে যদি ফ্রেশার হয়, মানে আগে পরে যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, ম্যাক্সিমাম আইটি রোলের জন্য ফ্রেশারদের 35 এর উপরে কোম্পানি নিতে চায় না, আনটিল আনলেস আপনার খুব বেশি স্কিলফুল আপনি। এটা একটা বল। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং ইজ এ হিউজ ক্যারিয়ার ইন সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটিতে ফ্রিল্যান্সিং খুবই ইম্পর্টেন্ট জিনিস। অনেক টাকাই কামান ফ্রিল্যান্সিং থেকে। ফ্রিল্যান্সিং এর দিকে ম্যাক্সিমাম লোকে ফোকাস করেন, কিন্তু ফ্রিল্যান্সিং করলে আপনার জব পাওয়ার সম্ভাবনাটাও বাড়ে। কি করে? আপনি যখন ফ্রিল্যান্সিং করেন তখন আপনার সিভিটা আপডেট হয় উইথ ফ্রিল্যান্সিং, যে আপনার কাছে এক্সপিরিয়েন্সটা আসে। তো অ্যাজ পার ফ্রিল্যান্সার আপনার মার্কেটে জব পাওয়ার পরিসরটা আরো বাড়ে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়ার মতো মার্কেট ইকোনমিতে, ইন্ডিয়ান ইকোনমিতে আমাদের সাইবার সিকিউরিটি যে রোলটা আছে, সাইবার সিকিউরিটি কনসালটেন্ট বলুন, পেনিট্রেশন টেস্টার বলুন, বিএমভিডি বলুন, এরকম অনেক ধরনের যে সমস্ত পোস্ট আছে ইনক্লুডিং সাইবার সিকিউরিটি এথিক্যাল হ্যাকিং এর জন্য, সেই সমস্ত পোস্টের জন্য বিগত 4-5 বছর থেকে প্রচন্ড রকম কোম্পানিরা ইন্টারেস্টেড। যেহেতু হয়তো ম্যাক্সিমামই জানেন সবাই সোশ্যাল মিডিয়ায় আসছে, সব কোম্পানিরা নিজের এখন অনলাইন খুঁজছে, সবাই অনলাইনে আসতে চাইছে, এখন Web3 চলে এসছে, এবং তার জন্য সবার সিকিউরিটি বেশি চাই। এভরিওয়ান নিডস সিকিউরিটি। সো এই দিক থেকে একটা ক্যারিয়ার অপশন ইজ ভেরি গুড অন দেম। বা যদি কেউ জিজ্ঞাসা করেন অ্যাভারেজ স্যালারি, অ্যাজ এ ইঞ্জিনিয়ার যেরকম স্যালারি হয়, সাইবার সিকিউরিটি কনসালটেন্টের ক্ষেত্রেও সেরকম স্যালারি, স্টার্টিং উইথ 20-30K, মানে 20-30,000 থেকেও স্টার্ট হতে পারে, আপনার 1-2 লাখ থেকেও স্টার্ট করতে পারেন। সেটা পুরোপুরি দাঁড়াচ্ছে আপনি আপনার স্কিল সেটটা কেমন, পুরোপুরি তার উপর নির্ভর করে এটা পুরোপুরি চলে। আচ্ছা, একজন কি করেছেন? আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তো বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই বোধহয়, যে কোনো বয়সী করতে পারে। হ্যাঁ, যেটা করতে পারে ফ্রিল্যান্সিং। আর আপনি যেটা বললেন ফ্রিল্যান্সিং করলে জবের প্রসপেক্ট অনেক সময় বাড়ে। ধরুন কেউ 34, 35 থেকে ফ্রিল্যান্সিং স্টার্ট করেছে, ঠিক আছে,
ফ্রিল্যান্সিং স্টার্ট করছে, 3-4 বছর ফ্রিল্যান্সিং করলো, তারপরে কি সে জবের ক্ষেত্রে যেতে পারে 38-39-এ? অবভিয়াসলি, যেহেতু ফ্রিল্যান্সিংটাকেও অনেক মানে ম্যাক্সিমাম কোম্পানি অ্যাজ এ ফ্রিল্যান্সার কেও এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করে। আচ্ছা, ইন আওয়ার ফিল্ড। আচ্ছা, ফ্রিল্যান্সিং ইজ ভেরি টাফ দেন জব। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে আগে জবটা যে করেনি বা বয়স হয়ে গেছে সেইটা ম্যাটার করবে না আর কি? সেটা কোনো ম্যাটার করবে না। আচ্ছা, যেহেতু ফ্রিল্যান্সিং করেছে আর কি সে। যে ফ্রিল্যান্সিংটা করেছে। আচ্ছা, আর বলুন, আপনি বলুন। হ্যাঁ, বলছি আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে কাজটা পাবে সে মানে কাজটা কিভাবে পাবে সেটা যদি একটুখানি আলোকপাত করেন। ক্ষেত্রে আমাদের সেশনের লাস্ট দিকে আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন যে সমস্ত ওয়েবসাইট আছে, যে সমস্ত ক্লায়েন্টস আছে, কি করে পোর্টফোলিও রেডি করতে হয় সে সমস্ত আমরা দেখে দিই। কি করে যে পোর্টফোলিও রেডি করতে হয় যাতে ফ্রিল্যান্সিং এর কাজটা পাওয়া যায়, কি করে ক্লায়েন্টের সাথে কি করে কথা বলতে বা ইন্টারভিউতে কি করে কথা বলতে হয়, তো আমরা সেগুলো প্রিপেয়ার করিয়ে দিই। সেই নিয়ে কোনো চাপ নেই, ফ্রিল্যান্সিং আমরা প্রপার আপনাকে গাইড করে দেবো ফ্রিল্যান্সিং নিয়ে। ক্লিয়ার? আচ্ছা, একজন একটা বড় একটা লিখছেন, ওনার প্রশ্নটা আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, প্রথম প্রশ্ন, বর্তমানে আমি চাকরিরত, কোর্স থেকে আমি পার্ট টাইম জব বা ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা আছে? হ্যাঁ, আপনার আছে। এবার সার্টিফিকেট ভ্যালু কতটা ইন্টার্নশিপ, এবার আমি বুঝাই যে এই কোর্সটা আমরা প্রপারলি শিখাচ্ছি গাইডেন্স হাউ টু স্টার্ট। এখানে শুধু একটা সার্টিফিকেট না, আমরা যতগুলো ফ্রি সার্টিফিকেশন গুলো পাই, যেগুলো রিনোড সার্টিফিকেট, সেইগুলো কি করে করতে হবে সেটা দেখাবো। যেমন হ্যাকার র্যাঙ্কের সার্টিফিকেট গুলো, তারপর সিসিএনএ সার্টিফিকেট গুলো, সিসকো সার্টিফিকেশন যেগুলো আর কি মেইনলি সিসকো সার্টিফিকেট গুলো, তাছাড়া হচ্ছে হ্যাকডাওয়ার্কস সার্টিফিকেট গুলো, তারপরে হ্যাকার র্যাঙ্কের সার্টিফিকেট গুলো আমরা এগুলো দেখবো যে তোমরা এগুলো ইনরোল করতে তাহলে এগুলোর ইন্টারন্যাশনাল ভ্যালু আছে। আচ্ছা, এটা গেল একটা বস্তু। তারপর ভবিষ্যতে আমি কি কিভাবে, হ্যাঁ বললাম আমাদের ক্লাস থাকতে হবে। কোর্সটি আমাদের অ্যাপ থেকে কন্ডাক্ট হবে। আমাদের যে কোর্সটি হবে সেটা পুরোপুরি অ্যাপ থেকে কন্ডাক্ট হবে, যতদূর সম্ভব জিএমএ গুগল পে প্রিমিয়ামে হবে। কোর্সটিতে আমাদের 6 মাসের কোর্স, আমাদের 6 মাসে অ্যারাউন্ড 4 থেকে 6টা এক্সাম, 6 মান্থে অ্যারাউন্ড 4 থেকে 6টা এক্সাম আমাদের হয়। সেই হিসেবে আমাদের সার্টিফিকেটের ভ্যালু হয়। আমাদের সব বিষয়ে প্ল্যাটফর্ম হয়। হ্যাঁ, ওপেন সোর্স যে সমস্ত ফ্রি রিসোর্স সবগুলোই আমরা ক্লাসে শেয়ার করবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা যত ধরনের ফ্রিল্যান্সিং অপরচুনিটি সবই শেয়ার করি। শুধু ফ্রিল্যান্সিং না, আমরা চেষ্টা করি যে কাউকে ইন্টার্নশিপে এনরোল করে দেওয়া, যাতে তারা অ্যাজ দ্য এন্ড অফ দ্য কোর্স তারা ভালোভাবে ফল পায়। যেমন কিছুদিন পরে, সপ্তাহের পরে আমাদের ফার্স্ট রাউন্ড অফ ইন্টার্নশিপ শুরু হয়ে যাবে। ঠিক আছে, জব অন ক্যারিয়ার নিয়ে আর কারো আছে? আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? মিস্টার খান বলুন। স্যার আমার প্রশ্ন আছে একটা, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। দীনবন্ধু স্যার, নমস্কার স্যার। অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে অনেকদিনই জড়িত আছি। সমস্যা, খুব বড় সমস্যা ভুগছি। মানে এক একটা কোর্সে এনরোল করছি, কোর্স কমপ্লিট হচ্ছে না, অথবা লাস্ট অফ অল গিয়ে পরে দেখছি ব্যাপারটা ইআই রিলেটেডই দাঁড়িয়ে যাচ্ছে। মানে মেইন সাপোর্টটা ইআই ওরিয়েন্টেড যে কোনো ব্র্যান্ডই তুলছে বা ফিউচার যেটা বলছে। সিকিউরিটির ক্ষেত্রে এই দিকটাতে কিভাবে মানে আমরা সিকিউর থাকবো স্পেসিফিক্যালি? আরেকটা ব্যাপার, আমিও 40+, মানে 41, আর আমি আইটি ইন্ডাস্ট্রি, মানে আমার বিএসসি আইটি গ্রাজুয়েশন 2015 পাস আউট, আর তারপর কাস্টমার সার্ভিসে স্পেসিফিক্যালি এমএনসি বেসড এক্সপিরিয়েন্সড মোর দেন 5 ইয়ার্স। আর এই মুহূর্তে আমি জবলেস হয়েই আছি। আমি স্পেসিফিক্যালি আর ওই সেক্টরটায় ডিরেক্ট মোডে যেতে চাইছি না, কারণ অটোমেশন অলরেডি থাওয়া বসিয়ে দিয়েছে। থাকতে থাকতেই দেখলাম 50% মানে প্রায় প্রত্যেকটা ডেস্ক থেকেই মোর দেন 40% দেখছি অটোমেশন মোডে আমি দেখে এলাম। তো ভয় সেই জায়গাটাতেই যে 40-এ আসার পর এখনো মানে কিছু করেই উঠতে পারিনি লাইফে। খুব ভয়ে আছি এবং খুব পাজলড হয়ে আছি। সমস্ত অনির্বাণদাকেও বলেছি ব্যাপারটা, হয়তো কেউ সেইভাবে সময় দিতে পারেননি বা ব্যাপারটাকে সেইভাবে হয়তো অনেকেই ভোগ করছে ব্যাপারটা, কতটাই আর দেখবেন ওনারা। তো আমি একটা রিকোয়েস্ট করছি, যদি সাইবার সিকিউরিটিতে মানে এরকম কি কোনো অ্যাসুরেন্স আছে? আমি খুবই মানে কি বলবো, যেটা কি বলবো, খুব কম বুঝি ব্যাপারগুলো, খুব পাজল হয়ে আছে আসলে ব্যাপারটা, জট ছাড়াতে পারছি না যে কোন সেক্টরটাই ঢুকবো। আইটিতে এসে মানে আইটি যে কাজ করলাম, ওয়ার্কিং প্রোফাইলটা হয়ে গেল সার্ভিস বেসড, যেটার আজকের ডেটে খুব ভ্যালু আছে।
প্রোডাক্ট ওরিয়েন্টেড খুব ভ্যালু আছে, কিন্তু আমি ভ্যালুটা নিতে পারছি না, কারণ কোনো দিক দিয়ে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না। তাহলে আমি চাইছি আইটির স্পেসিফিক এই সেগমেন্টটা, যেহেতু ফিউচার হেভি ব্রাইট, কারণ এটা লাগবেই আলটিমেটলি, তো সেক্ষেত্রে এটাকেই কোর হিসেবে যদি দেখি, আইটি এআইএস থ্রু এটার কিভাবে ক্লাস পয়েন্ট আসছে আর ফিউচার কি রকম, একটু যদি 5 মিনিটের মধ্যে একটু ডিটেলস বলেন আমার এই জায়গাতে স্কোপটা কিভাবে আমি পেতে পারি। মানে আমি যে বিশাল ব্যাপার, আমি তো এই সেক্টরটা না, আমি সফটওয়্যার বেসডই টোটালি এগিয়েছিলাম, বাট ভুলেও গেছি সবকিছু। তো এই মুহূর্তে আবার হার্ডওয়্যার পার্টে এসে যে সার্টিফিকেশন গুলো আছে, পেড সার্টিফিকেশন গুলো শুনেছি নাকি ভ্যালু পাওয়া যায়, ফ্রি সার্টিফিকেশন গুলো নাকি এই সেক্টরে সেই ভাবে ভ্যালুয়েশনটা ইয়ে করা হয় না, কোম্পানি বেসড কিছু ইস্যু থাকে নাকি যারা নিজেরা সার্টিফিকেশন করায় এবং সেগুলোকেই ভ্যালু দেয়। তো আমি কোম্পানিতে হয়তো চাকরি আর পাবো না, আমিও ফ্রিল্যান্সিং মোডটাকেই মানে ফোকাসে রাখতে চাইছি। এই বেসিসে যদি একটু ডিসকাস করেন ব্যাপারটা, আশা করি বোঝাতে পেরেছি। এইবার ব্যাপারটা হচ্ছে প্রথমে এআই এর কথা। এবার এআই আজ থেকে যখন 10 থেকে 15 বছর আগে যখন কম্পিউটার আসে, তখন আমাদের মতো ঠিক এরকম একটা সিচুয়েশন ছিল যে লোকের কাজ চলে যাচ্ছে। কিন্তু 5 থেকে 10 বছর পর কিন্তু লোকের কাজ আদতে যায়নি। কেন যায়নি? কারণ লোক এই কম্পিউটারটা আগে কি করে কাজ করতে বা কাজে লাগাতে হয় সেটাই তারা ওটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে সেই বেসিস যতটা এসছে। এইবার ব্যাপারটা হচ্ছে এআইটা ইজ দ্য সেম থিং, আমাদের এআইটাকে অ্যাডাপ্ট করতে হবে। আজ নয় কাল নয় না, আমাদের এখনই অ্যাডাপ্ট করতে হবে ফর সার্ভাইভাল। আর হ্যাকিং এর ক্ষেত্রে যেটা বলি, আমরা অ্যাজ এ পেনশন টেস্টার আমরা অনেকদিন আগে থেকে অটোমেশনটা ইউজ করেছি। অটোমেশন খানিকটা, আপনারা বলুন এআই, খানিকটা অটোমেশন আমরা আগে থেকে ইউজ করতাম, এখন এআই আসাতে আমরা সেটাকে এনহ্যান্স করে কাজ করছি। অ্যাজ আ হ্যাকার, একটা হ্যাকার একটা আর্টিস্টের সঙ্গে, সত্যি কথা বলতে আমার মতে একজন সাইবার সিকিউরিটি কনসালটেন্ট ইজ আ আর্টিস্ট। এমন যারা তৈরি করে তারা ভাবেন যে আমি এইভাবে করতে পারি, তার গড়ার হয়তো 1 থেকে 2, কিছু তৈরি করার 6 থেকে 10টা 15টা ম্যাক্সিমাম, মানে যতগুলো হতে পারে, তার মাথায় শুধু 2 থেকে 3টাই ভাসবে যে আমি এইগুলোতে তৈরি করতে পারি। ধরুন একটা মাটির পাত্র তৈরি করতে আপনি হয়তো চাকা দিয়ে তৈরি করতে পারেন, এমনি হাত দিয়ে ক্লে করতে, মানে তৈরি করার সময় পদ্ধতি কম, কিন্তু ভাঙার সময় এত অজস্র পদ্ধতিতে আপনি ভাঙতে পারবেন, অনেক সময় ভাবতেও পারা যায় না যে আমি এইভাবেও ভাঙতে পারতাম, এইভাবেও জিনিসটা ভেঙে গেল। সেই ক্রিয়েটিভিটিটা এআই কোনোদিন ইনপুট দিতে পারবে না, সেই ক্রিয়েটিভিটিটা। ঠিক আছে, আমরা অ্যাজ এ এথিক্যাল হ্যাকার, অ্যাজ এ হ্যাকার উই ক্যান জাস্ট ইউজ এআই অ্যাজ এ টুল। এআই আমাদের জন্য একটা টুল ব্যতীত কিছু নয়, এটা মনে রাখবেন। মানুষ ইজ মানুষ এন্ড এআই ইজ আ টুল। বোঝা গেল? এটা হচ্ছে মেইন। আর আমাদের ফিউচার সিকিউরিটি বলতে কি, আমাদের আমি মনে করি সব থেকে সিকিউর ফিল্ড কারেন্টলি দুটো, একটা হচ্ছে এআই মেশিন লার্নিং, একটা সাইবার সিকিউরিটি। আর কিছু উপায় পরে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমরা যে বুম দেখছি না এআই এন্ড এমএল এর, সেটাও থাকবে না কিছুদিন পরে। দ্য ফিউচার ইজ ফর সাইবার সিকিউরিটি, এটা আমি বলতে পারি আমার যতটুকু ধারণা। মানে একটা এআই কে আপনি তো আপনার ভয়েস পাচ্ছি না। আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ, ইয়েস অর নো? আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার স্যার। ইন ফিউচার দ্য ফিউচার ইজ অফ সাইবার সিকিউরিটি। কারণ এআই যে সমস্ত মডেলগুলো ট্রেন হয়, সেই মডেলের ট্রেনিংও কিন্তু সিকিউরিটি দরকার পড়ে। তো আই গেস আমি ক্লিয়ার করতে পেরেছি যে আমাদের ফিল্ডে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাকে এআই টুলটা ইউজ করতে জানতে হবে, সেটা আমরা অবশ্যই কোর্সে জানিয়ে দেবো। এআই কে ভয় পেলে হবে না। অনেকে এআই কে ভয় পায়, এআই কে ভয় পাওয়ার কারণ এর সাথেই দাঁড়াবে। তারা এজিআই যেহেতু এসে গেছে, তাহলে ফাইট এজিআই এর সাথে ফাইট করা মানে কতটা স্কিল হলে তবে মার্কেটে হয়তো কাজ পাওয়া যেতে পারে। কারণ আমাদের থেকে আমরা যেহেতু একেবারে মানে নিউবি হিসেবেই আসবো, সে ফ্রিল্যান্সিংই হোক যেভাবেই হোক, নিজেদেরকে তো স্কিল করতেই হবে। স্কিল করতে অ্যাটলিস্ট 1-2 বছর তো যাবে, অ্যাটলিস্ট যাবেই। তো সেই যে ফেজটা, এই ফেজটা কিভাবে আমি এই এজে মেকআপ দেবো, আমার এইটুকু একটা কোশ্চেন, আর কিছু না। এই যে 1-2 ফার্স্ট ইনিশিয়াল যে স্টেজটা, হ্যাঁ আমার স্টেজটাকে বিচার করে বলবেন স্যার। 40টার হিসেব করে বলবেন, একটা 25 বছরের ছেলের হিসেবে কিন্তু আলাদা দাঁড়াবে, ওটা আমি বুঝতে পেরে যাচ্ছি। ধরুন আপনার এখন যদি আমাদের কাছে এআই না থাকতো, আপনার প্রপার হ্যাকিং শিখতে লাগতো অ্যারাউন্ড 2 থেকে 3 বছর, টু বি ফ্র্যাঙ্ক। কারেক্ট। আমরা 15 গেছি স্যার, 3 বছর কি? হ্যাঁ 3 বছর বেশি।
কিন্তু নাও ডেজ এখন যেহেতু আপনার কাছে এআই আছে, আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট টিপস আপনি যেগুলো আপনার এক ঘরে দু ঘন্টা ভয়েসটা পাচ্ছি না আপনার, সেটা আপনি খুব ইজিলি কিন্তু এআই এর থ্রুতে কাজ করে নিতে পারবেন। কোন একটা ম্যানিফেস্টেশন আপনি এআই এর থ্রুতে করে নিতে পারবেন, তাতে কিন্তু আপনার শিখতে আর ইমপ্লিমেশনে আরো কম সময় লাগবে। এই দিকটা ভেবে দেখুন। আমি মনে করি, অনেকে কি মনে করেন না, আমি মনে করি AI is the biggest help for me as an ethical hacker. AI is the biggest help for me. কারণ এই যে স্লাইড গুলো আমি ক্লাস করাচ্ছি, আমার কাছে কিন্তু সময় নেই যে আমি বসে বসে বানাবো। আমি ইনপুট দিয়েছি, AI made it for me। ঠিক তেমনি করে আমি যখন হ্যাকিং করছি, আমার একটা ক্লায়েন্ট সেট আপ করতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে, একটা ফ্রিল্যান্সার, আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, আমার বদলে আমার AI সেই ক্লায়েন্টের সাথে কথাটা বলছে। ঠিক আছে, আমি অটোমেশনের দিক ফোকাস করছি। আমি অ্যাজ আ 40+, আপনি যেহেতু 40+, আপনি যদি এআইটাকে একটু বেস করতে পারেন, এআই ঠিকঠাক বেস করতে পারেন আর সাইবার সিকিউরিটি ঠিকঠাক বেসে চলতে পারেন, আই এম থিঙ্কিং আপনার ফ্রিল্যান্সিং খুব ভালো একটা পজিশন হবে আপনার। আপনি এআই দুটোকে পার্সোনালি চলতে পারেন। আর আপনার যেহেতু 40+, আপনার এআই দরজা আসতেই হবে, কিছু করার নেই। মানে আপনি যদি চান যে একদম গোড়া থেকে শুরু করবেন, সেটা আপনার প্রচন্ড প্রবলেমেটিক হবে, আপনার জন্য প্রচন্ড রকম প্রবলেমেটিক হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এআই বেসই করতে হবে, পুরোপুরি এআই এর উপর বেস নয়, এআই কে ভয়েসটা ক্লিয়ার পাচ্ছি না আপনার স্যার। আচ্ছা, আসলে আমার বাড়ি একজন মারা গেছেন, তো দ্যাটস ওয়াই আই এম ইন আদার সিটি। সিটি ঠিক না, একটু দূরেই আছে, মানে একজন মারা গেছেন, সেই কাজে এসেছি। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আর কোনো প্রশ্ন? মানে মোটামুটি ক্লিয়ার করতে পারলাম আপনার প্রশ্নটা আমি? আচ্ছা মিস্টার কুন্ডু, আপনার কি? ঠিক আছে স্যার, ওটা ক্লিয়ার করতে পারলাম আশা করি। ঠিক আছে, আচ্ছা মিস্টার রোহন খান বলুন। না ঠিক আছে, হ্যাঁ বলছিলাম, আপনি বললেন আপনি ডিওডি তে কোনো প্রজেক্টে ছিলেন, রাইট? ইয়েস। আমার একটা জানা, এই যে এথিক্যাল হ্যাকিং শেখার পর গভর্নমেন্ট জবের কিরকম স্কোপ আছে, মানে আমাদের বিভিন্ন এজেন্সি হোক। আরেকটা আমার প্রশ্ন আছে, প্রশ্ন না, এটা একটা কৌতূহল বলতে পারেন। এই যে বিভিন্ন বড় বড় ব্যাংকে যারা ধরুন পশ ক্লায়েন্ট হয়, তাদের জন্য যারা সিকিউরিটি কোড বানায়, বা আমাদের সার্ভিসে মানে মিলিটারি সার্ভিসে কিছু থাকে না যাকে ক্রিপ্টোগ্রাফি যেটাকে বলে, সেটা কি এটার মধ্যে কোনোভাবে রিলেটেড, বা এথিক্যাল হ্যাকিং শিখে কি সেগুলোতে যাওয়া যাবে? আচ্ছা, এক এক করে আসুন। প্রথমত গভর্নমেন্ট জবে ডিরেক্ট সাইবার সিকিউরিটি রিকোয়ারমেন্ট হয় না। প্রথম কথা, ডিরেক্টলি সাইবার সিকিউরিটি গুলো এটা রিকোয়ার করে না, আপাতত এখনো হয়। কিন্তু কিছু কিছু স্পেশাল অর্গানাইজেশন তারা হায়ার করে অ্যাজ এ ফ্রিল্যান্স বেস, অ্যাজ এ ইন্টার্নশিপ বেস তারা হায়ার করে। কিন্তু অ্যাজ এ স্পেসিফিকলি কোনো গভর্নমেন্ট বডি এখনো মানে এথিক্যাল হ্যাকারকে ভাবে হায়ার করে না আপাতত। ব্যাংকস করে, এসবিআই করে, কিন্তু তারা কিভাবে করে? তারা যেরকম ব্যাংকের এক্সাম হয়, সেম সেই প্যাটার্নের একটা এক্সাম হয়, তার সাথে এডিশনালি কিছু স্কিলস দেখে, এইভাবে রিক্রুটমেন্টটা হয় এখনো অবধি। ইন ফিউচার মানে কয়েকদিন খবর শোনা যাচ্ছিল যে আলাদা করে একটা ব্রাঞ্চ বানানো হবে ইন্ডিয়ার সাইবার কনসালটেন্সি, সেটা এখনো জানি না কতদূর কি সত্যতা আছে, সেটা জানি না। গভর্নমেন্ট জব পাওয়া সম্ভব। আমি সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে ছিলাম অ্যাজ এ ইন্টার্ন। আমি ওখান থেকে আমার যে মেইন কোর্সটা আমাকে কিন্তু ডিআইডিওর আন্ডারে আমি করেছি। আমার যে মেইন এডুকেশন আমি কিন্তু সব ডিআইডিওর আন্ডারে ক্লিয়ার করেছি, আমার মেইন এডুকেশনটা। এটা গেল। দ্বিতীয় পয়েন্ট আপনি যেটা বললেন যে সমস্ত পশ ক্লায়েন্টস অফ ব্যাংকস, তাদের সবার নিজস্ব দে হ্যাভ আ টিম, একজন টিম অফ হ্যাকার্স। আর ব্যাংকের সিস্টেম এইভাবে ডিজাইন করা হয় না, যে কোনো একজন দুজন ডিজাইন করেন না, হাজার হাজার লোক মিলে ডিজাইন করে। আর সেই ডিজাইনিং এর একটা ছোট্ট অংশের মধ্যে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট, পেনিট্রেশন টেস্টার এরাও থাকে। তো অ্যাজ এ পেনিট্রেশন টেস্টার আপনি এই লাইনেও যেতে পারেন, তো এই নিয়ে কোনো সমস্যা নেই। বোঝা গেল? হ্যাঁ, ওটাই বলছি, মানে ইনভেস্টমেন্ট ব্যাংকার্স যারা হয় তাদের এরকম পুরো টিম থাকে যারা পুরোপুরি মানে কোনো বড় বিজনেসম্যান তাদের সিএস সাথে একেবারে কোলাবোরেট করে পুরোপুরি ফান্ডের ব্যাপারটা দেখে। আর আপনি বললেন গভর্নমেন্ট জবের এটা নেই, তার মানে আমাদের যে বিভিন্ন থানা পুলিশের যে সাইবার এগুলো থাকে, ওগুলো কি মানে ওই পুলিশ রিক্রুটমেন্ট থেকেই হয়, আর ওখানে অ্যাডিশনাল একটা থাকে? কারেন্টলি ওগুলো পুলিশ রিক্রুটমেন্ট থেকেই হয়, ওদের আলাদা কোনো এখনো বর্তমানে আমার জানা নেই যে ওরকম হয়।
না, আমি একটা আসলে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি দেখেছিলাম, সেখানে মানে কেপির যে পরীক্ষাটা হয়, মানে কেপির তো পরীক্ষা যেরকম সিলেবাস আছে সিলেবাস, তার সাথে মানে লালবাজারে যেটা সাইবার সিকিউরিটি, সেখানে ওই কিছুগুলো সার্টিফিকেশন চাইছিল এবং এই অ্যাডিশনালিটি জিনিসটা চাইছিল। হ্যাঁ, ওটা ম্যাক্সিমাম ওরা ওটা করে অ্যাজ এ ইন্টার্ন রেফার করে ওগুলোকে। তার আগে পরীক্ষাটা দিতে হবে, যেটা পরীক্ষা হয় সেই পরীক্ষাটা আগে দিতে হবে, কেপিটা আগে পাস করতে হবে আগে, কেপিটা বা যেটা হয় সেগুলো আগে পাস করার পরে তোমার যদি সার্টিফিকেশন গুলো থাকে দেন দে উইল রিকর্ড ইউ। ধরুন আর্মির ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আর্মিতে ধরুন তো আপনি বিটেক করেছেন উইথ সিএস, আপনার বিটেকটা সিএসটা আছে, ঠিক আছে, আপনার ফার্স্টে আর্মির যে এক্সামটা সেটা ক্লিয়ার করতে হবে, তারপর আপনার বিটেকের যে রেজাল্ট হবে তার মধ্যে আপনার একটা পোস্ট ডিসাইড হবে। এরকম অনেক সিস্টেম আছে, আমি সত্যি কথা বলতে অত ডিটেইলস এই ব্যাপারে অতটা জানি না। ওকে, মানে গভর্নমেন্ট জবে পরে সুইচ করা যাবে, পরে গভর্নমেন্টে কিছু সার্টিফিকেশন করে যদি গভর্নমেন্ট ওকে আনলে তাহলে হবে, কিন্তু আপাতত আমার জানা নেই গভর্নমেন্ট ডিরেক্টলি রিকোয়ার করে, এরকম খুবই রেয়ার কেসে। বাইরের কান্ট্রি মানে ছোট ছোট কান্ট্রিতে কিন্তু এগুলো হয়, চাইনিজ, জাপান ওরা কিন্তু করে। ব্যাপারটা হচ্ছে আমি অন্য কান্ট্রির উপরে বলতে পারবো না, এটা আমি আমেরিকার কথা বলছি না, মানে আমি ছোট কিছু কান্ট্রিজ বলছি, তারাও পর্যন্ত করে। আমার বন্ধু আছে কানাডায়, সেও করে। জাপান কিন্তু বলেন, জাপান কিন্তু ফিফথ লার্জেস্ট ইকোনমি, হ্যাঁ মানে এখনো ফিফথে আছে, ফিফথ হবে, এখনো হয়নি, মানে ইন্ডিয়া এখন টপকাতে পারেনি জাপান। না না, সেটা তো ইন্ডেক্স ব্যাপার। কথা বলি, নর্থ কোরিয়া কিন্তু নিউক্লিয়ার পাওয়ার, নর্থ কোরিয়াও কিন্তু সেটা দেশ নয় এখন, নর্থ কোরিয়াও নিউক্লিয়ার পাওয়ার। আচ্ছা, বলছিলাম যে আপনি বললেন যে হ্যাকিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট, উনি যে প্রশ্নটা করলেন গভর্নমেন্ট জবে কোন কোন জায়গায় মানে চাকরি হতে পারে, সেটা আপনার ভয়েসটা এত মানে আসতে এলো, আমি ঠিক শুনতে পেলাম না প্রপারলি। আচ্ছা, গভর্নমেন্ট জব ব্যাপারটা কি হতো, ফার্স্টে যে গভর্নমেন্ট, ধরুন আপনি আর্মি সাইবার সেল তাতে অ্যাপ্লাই করবেন, আপনি ডিরেক্ট সাইবার সেলে কোনো পোস্ট পাবেন না। পুলিশের ক্ষেত্রে মানে কোথাও কোনো ডিরেক্ট সাইবার সেলের পোস্ট হয় না। প্রথমে হয়তো পুলিশের পরীক্ষা, না হয় আর্মির পরীক্ষা, এই দুটো পরীক্ষাকে দিতে হবে। তারপর ওরা কিছু এডিশনাল সার্টিফিকেট চায়, যেমন ধরুন আপনার বিটেক ইন সাইবার সিকিউরিটি বা বিটেক ইন সিএস, এই ধরনের কিছু কিছু ডিটেলস চায়। সেই বেসিসে আপনার যদি প্রথমে আর্মির এক্সামটা ক্লিয়ার হয়, তারপর আপনাকে ওই স্পেসিফিক ব্রাঞ্চে চেঞ্জ করে দেওয়া হয় এবং তারপরে আপনার ট্রেনিং হয়। ট্রেনিং করার পর আপনাকে ওই সাইবার সেল বা কিছুটা জব পেয়ে যাবেন আপনি তারপরে, কিন্তু প্রথমে আপনার সেই স্পেসিফিক পোস্টের জন্য এক্সামটা দিতে হবে। মানে আপনি বললেন আর্মির এক্সাম বা পুলিশের এক্সামটা আগে দিতে হবে আর কি, বেসিক এক্সামটা। আর্মির ক্ষেত্রে যেমন ধরুন এনডিএ মনে হয়, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ওইটা ক্লাস 12, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এনডিএ ব্যাপারটা ন্যাশনাল ডিফেন্স, এনডিএ এক্সামটা হচ্ছে ফর 12 যারা 12 পাস করে তাদের জন্য। তো তাদের ক্ষেত্রে তাদের পড়াশোনাটা পুরোই আর্মির উপরে, তো আর্মি নিজেদের থেকে বেছে নেই, ওদের আলাদা করে পুরো পড়াশোনাটাই ওভাবে করায়, ওদের সাথে এই তুলনা করলে হচ্ছে ওদের পুরো সিস্টেমটাই আলাদা। মানে এই পরীক্ষাটার নাম কি হয় তাহলে, এই যেটা আপনি বললেন এই আর্মির পরীক্ষাটার নাম বা এই পুলিশের পরীক্ষাটা? আর্মি আমি উদাহরণ বললাম, আর্মির এরকম অনেক পরীক্ষা আছে, আইএম এর জন্য অনেক এক্সাম আছে, ইউপিএসসি কন্ডাক্ট করে, আইএম এর জন্য অনেকগুলো এক্সাম কন্ডাক্ট করে ইউপিএসসি। তো আমি উদাহরণ দিয়ে বললাম। এবার গভর্নমেন্ট আমার জানা নেই বর্তমানে যে ডিরেক্টলি কোনো সাইবার সেলে এখন ডিরেক্টলি রিকোয়ারমেন্ট হয় না ইন্ডিয়ায়, আমি যতদূর জানি, হয়তো আমি ভুলও জানতে পারি, কিন্তু আমি যতদূর জানি ডিরেক্ট খুবই কম, যখন রেয়ার অফ দ্য রেয়ার কেসে ইন্ডিয়া ডিরেক্ট খুবই কম লোককে রিক্রুট করে। আর এতে বয়স সীমা মোটামুটি 30-এর মধ্যে থাকে আর কি। সেটা আমার সত্যি কথা আমার জানা নেই গো। আচ্ছা আচ্ছা, মানে গভর্নমেন্ট এক্সাম সম্পর্কে আমি অতটা জানি না, মানে একটা ব্রিফ ধারণা আছে, কিন্তু অত ডিটেইলস আমার ধারণা নেই যে গভর্নমেন্ট এক্সাম কি করে ওয়ার্ক করে। আচ্ছা, হ্যালো দাদা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, বলছি আমার হচ্ছে কোয়ালিফিকেশন হচ্ছে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো কোডিং রিলেটেড হচ্ছে আমার কোনো হচ্ছে নলেজ নেই, ঠিক আছে? মানে নর্মাল কম্পিউটার হচ্ছে অপারেট করতে জানি বা এইসব টুকিটাকি ইন্টারনেট ঘাটাঘাটি এইসব করতে পারি, কিন্তু কোডিং কোনো নলেজ নেই। তো আমার যেটা প্রশ্ন হচ্ছে যে এই এথিক্যাল হ্যাকিং এর যেটা আছে আর কি, মানে সিলেবাস বা কোর্স আছে, তো এটা হচ্ছে শিখতে আমার কতটা টাইম লাগবে, যেটাতে আমি মোটামুটি একটা হচ্ছে ঠিকঠাক স্যালারি হচ্ছে পাবো কোথাও? ঠিকঠাক ডিপেন্ড করে ঠিকঠাক স্যালারি কত, প্রথম কথা সেটা যদি 1 লাখ 1.5 লাখ সেটা সেটা ডিপেন্ড তোমার ঠিকঠাক স্যালারি কত, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট মিনিমাম ওই 50-60 হাজার এরকম। 50-60 হাজার, এই ব্যাপারটা হচ্ছে ধরো
প্রোগ্রামিং জানো না। এথিক্যাল হ্যাকারদের মধ্যে অনেকে প্রফেশনাল জব করছেন যারা প্রোগ্রামিং করতে পারেন না, বাট এমনি মোটামুটি একটু করতে জানেন প্রোগ্রাম, তো সেইটুকু বেস থাকলে হবে, সেইটুকু এমনি তুমি কাজ করতে করতে শিখে যাবে। তো প্রোগ্রামিং খুব একটা অতটা বড় অ্যাসপেক্ট নয় এখানে। দ্বিতীয় কথা, হ্যাকিং টেক্স টাইম। মানে মিথ্যা আশ্বাস দেবো 6 বছর কোর্স করুন তারপরেই একদম সবকিছু হয়ে যাবে, সেটা আমি কোনদিন বলবো না। একটা 50-60 টাকার স্যালারি আপনার যদি টুকটাক পেতে হয়, 6 মাসের কোর্সের পর অ্যারাউন্ড 2 থেকে 3 মাস বা 6 মাস আপনার প্র্যাকটিস করতে হবে। স্কিল ইজ দ্য মেইন থিং। আমি আপনাকে শেখাতে পারি যে কাজগুলো কি করে করবেন বা কি করে কি হয়, আমি সব শেখাতে পারি, বাট at the end of the day প্র্যাকটিসটা, স্কিল বেসটা আপনারই করতে হবে। So that's why you have to practice around 3 months, 6 months, 1 year. বাট এই প্র্যাকটিসটা কিরকম হতে পারে? কোনো ইন্টার্নশিপ করে হতে পারে, ফ্রিল্যান্সিং করে হতে পারে, এইগুলো অ্যাজ এ কাইন্ড অফ জবের মধ্যেই প্র্যাকটিস। আর যদি কেউ চায় যে হ্যাঁ একটু ধ্যান করে প্র্যাকটিস করবো, সেও করতে পারে, নো প্রবলেম উইথ দ্যাট। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে প্রশ্ন, যে এটা যে প্র্যাকটিসটা করব, ঠিক আছে, তো এটা হচ্ছে মিনিমাম হচ্ছে পার ডে হচ্ছে কত টাইম দিতে হবে? এটা ডিপেন্ড করে যে কোন ফেজে তুমি আছো। মানে ফেজ আমি যদি বলি যে আমার হচ্ছে মোটামুটি কালি লিনাক্স হচ্ছে একটু একটু জানা আছে, ঠিক আছে, মানে বেসিক যে কমান্ড গুলো আছে বা ইয়ে আছে এইগুলো জানা আছে আর কি। ধরুন আমরা তখন কি করছি বা তখন কোন কাজ করছি সেই হিসেবে ডেইলি বেসিসে প্রোগ্রাম বলা না সম্ভব নয়। দিনে 1 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করাটা বলা সম্ভব। যখন আমরা থিওরি করবো তখন আমাদের কম সময় লাগবে। যখন আমরা প্র্যাকটিক্যাল বেস, যখন পুরোপুরি প্র্যাকটিক্যালি কোনো নেটওয়ার্কের উপর কাজ করবো তখন 6-7 ঘন্টা লাগতে পারে। আচ্ছা, অ্যাভারেজ টাইমিংটা না বলা বিশাল চাপের। হ্যাঁ আমি বলতে পারি অ্যাভারেজ ধরো আধা ঘন্টা 1 ঘন্টা, এটা অ্যাভারেজ। বাট কোনোদিন দেখা গেল তুমি 10 মিনিট বসলে সেখানে তোমার কাজটা হয়ে গেল, কোনো দেখা গেল তুমি 6-7 ঘন্টা বসে তাও তোমার কাজটা শেষ হচ্ছে না। তো দ্যাটস টোটালি ডিপেন্ডস। তুমি যেটা ডেইলি হ্যাবিট করতে চাও, প্রথমত হ্যাকারদের ডেইলি হ্যাবিট হয় না, কোনো আইটি কাদের কারোর ডেইলি হ্যাবিট হয়। ডেইলি হ্যাবিট যদি করতে চাও 30 মিনিটস 1 আওয়ার ইজ গুড ইনাফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার ডিগ্রি ইয়েটা নিয়ে বললেন না, সার্টিফিকেশন গুলো, যে পেড সার্টিফিকেশন ভার্সেস ফ্রি সার্টিফিকেশন। এইবার মিথ্যা কথা বলবো না, ইন্ডিয়ান মার্কেটে অনেক সার্টিফিকেশন আছে যেগুলো ধরুন ইউএসএ বা ক্যানাডা বা ধরুন কোনো বিখ্যাত যে সমস্ত দেশ আছে সেখানে সার্টিফাইড, মানে খুব ভালো সার্টিফিকেশন, সেটা ইন্ডিয়ায় নেয় না। এরকম অনেক জায়গায় ওএসসি বলে একটা সার্টিফিকেশন আছে, আজ থেকে 2 থেকে 3 বছর আগে অব্দি নিত না, কিন্তু ওটা খুবই অ্যাডভান্স সার্টিফিকেট, এখন রিসেন্টলি নেওয়া শুরু করেছে। ব্যাপারটা হচ্ছে সার্টিফিকেশন ব্যাপারটা খুবই সাবজেক্টিভ, কোম্পানি ওয়াইজ খুবই সাবজেক্টিভ সার্টিফিকেশন গুলো। ফ্রি সার্টিফিকেশন যে সিসিএন এর কথাটা বললাম, সিসিএন এ কিন্তু আদতে একটা ফ্রি সার্টিফিকেশন, কিন্তু অনেক কোচিং সেন্টার আছে তারা লাখ লাখ টাকা দিয়ে ওটা পড়ায়, ট্রেনিংটা করে। সার্টিফিকেশন সিসকো কিন্তু ফ্রিতেই দেয়, মানে সিসিএন একটা স্ট্রাকচার ফ্রিতে দেয়, ঠিক আছে। এরকম যেমন সিসিএন এ ফ্রি স্ট্রাকচার আছে বলছেন? হ্যাঁ আছে। এটাই তো একটা অত্যাশ্চর্য জিনিস, জীবনের এতদিন ধরে ইয়েতে কালচারে আছি, অথচ এটা জানতাম যে মোস্ট মানে একটা হেভি অ্যামাউন্টের একটা কস্টিং থাকে সিসিএন এ ফুল কমপ্লিট ইয়ে করতে, এমসি বা কি বলে ওটাকে, সিসিপি। হ্যাঁ, সিসিপি সিসিএন এইগুলো ম্যাক্স মিনিমাম লাগে আপনার 20-30 টাকা মিনিমাম লাগে এখন। ওটা তো আপনি কমই বলছেন, 60-70 এর নিচে শুনলাম এখন কিছু জায়গা আছে, কিন্তু ওর ফ্রি টায়ার আছে যেটা আমাদের কোর্সে আমরা দেখাবো। স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার, যে একজন ফ্রি নিয়ে পরে কি লাইফে সার্ভাইভ করে নিতে পারবে? মানে তাকে কি পেড করতেই হবে এরকম কোন ব্যাপার আছে কি? ম্যান্ডেট কিছু ইস্যু থাকে? ফ্রিল্যান্সিং এর জন্য বলছি মেইনলি। একদম বুকে হাত দিয়ে বলছি, আমি যে বিদ্যাস্ত প্ল্যাটফর্মে আছে দেখে বলছি না। while I started full free, আমি যখন স্টার্ট করি পুরো ফ্রিতে স্টার্ট করি, বাট ইভেন্চুয়ালি I had to switch in some, মানে আমার টাকা লাগেনি যেহেতু আমি স্কলারশিপ পেয়ে গেছিলাম, বাট আমার সুইচ করতে হয়েছিল কারণ একটা গাইডেন্স একটা দরকার। পাগলা ঘোরার মতো ছুটলে হয় না অনেক। আমি স্টার্টিংটা পুরো ফ্রিতে করি, আমি অনেক কিছু ফ্রিতে অনেক কিছু আছে, অনেক কিছু করেছি, বাট একটা কথা গাইড মানে স্টার্ট করা যায় তো, আর্নিং স্টার্ট করা যাবে তো, মুদ্রা কথা ফ্রিতে দিয়ে আর্নিং স্টার্ট করা যাবে, আর্নিং মডেলে আসা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে সাইবার সিকিউরিটি আর্নিং ইজ ভেরি টাফ। আমি তোমাকে আশ্বাস দিতে তুমি ফ্রিতে করতে পারো, আমি আশ্বাস দিতে পারছি না।
পেইড করেও যে পারবে আমি সেটাও বলতে পারছি। আর্নিং ফ্রিল্যান্সার ভেরি টাফ। মানে সত্যি কথা বলতে ফ্রিল্যান্সিং একটা প্রপার গাইডলাইন লাগে, সেটা ফ্রি টাইমে পাওয়া বিশাল চাপে। ফ্রিল্যান্সিং এর গাইডলাইনটা পাওয়া বিশাল চাপে। তাছাড়া স্পেশাল যে টেকনোলজিস কিংবা ক্লায়েন্টের সাথে কথা বলতে এইসব না ঠিক ফ্রিতে পাওয়া আমি পাইনি, এখন জানি না আমি পাইনি। ক্লায়েন্ট হ্যান্ডলিংটা তো স্যার এসেই যাবে মার্কেটে। ক্লায়েন্ট আপনি যেহেতু বলছেন কাজের এতটা স্কোপ, প্রত্যেকটা ব্র্যান্ডেরই প্রয়োজন। ওরকম না, ক্লায়েন্ট হ্যান্ডলিং ইন সাইবার সিকিউরিটি ইজ টোটালি ডিফারেন্ট। মানে ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করতে ধরুন এটা তো ব্যাটল, কাইন্ড অফ ব্যাটল। হ্যাঁ, কাইন্ড অফ ব্যাটল এটা। Kind of battle. Cybersecurity is not a very easy, but as a freelancer, you have to do everything you have to do. মেইল করতে হবে, সবকিছু করতে হবে, তো সেটা একটা প্রপার স্ট্রাকচার লাগবে আপনার। তো আমি সাজেস্ট করি না ফ্রিল্যান্সিং, যদি সে একদম ফ্রি টায়ার থেকে আসেন তাকে সাজেস্ট করি না কোনো ফ্রিল্যান্সিংটা। কারণ ধরুন কি হবে, ধরুন সে 1-2 মাস করলো ফ্রিল্যান্সিং করলো, তারপর তার ইন্টারেস্টটা শেষ হয়ে যাবে, সে পুরো ফিল্ড থেকে ছেড়ে চলে যাবে। এটা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। প্রথমে পথে ইন্টারেস্ট জাগে, তারপর সে নিজে নিজে শেখা শুরু করে, খুব মানে স্টার্টিং এ খুব অ্যাডভান্স জিনিস শিখে ফেলে, 2-1 মাস খুব ঠিকঠাক চলে, তারপর আস্তে আস্তে পুরো ডিম হয়ে যায় আর সে পুরো ফিল্ডটাই ছেড়ে দেয়। এটা আমি অনেক লোকের সাথে দেখেছি। এটা এক্সাম্পল তো অহরহ যে এরকম হয় যে সে ধরুন স্টার্ট করলো, স্টার্টিং এ সে পিক ছুঁয়ে দিল, আস্তে আস্তে কিছু বুঝছে না, আস্তে নামতে নামতে পুরোই ডাউন হয়, পুরোই নেগেটিভ। হ্যাকিং এ প্রচন্ড রকম, মানে সবাই শুনে খুব ইন্টারেস্ট পায়, প্রথম পরে ইন্টারেস্ট পায়, ধীরে ধীরে নেমে যায়। আর জবের ক্ষেত্রে সিকিউরিটিটা থাকে অবভিয়াসলি, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়। জবের ক্ষেত্রেও তাই। জবের ক্ষেত্রে তো স্যার ব্র্যান্ড সিকিউরিটি নিচ্ছে মানে ক্যান্ডিডেটের, তাহলে আর অসুবিধা কোথায়? হয়ে যাবে। কোনো ব্র্যান্ড সিকিউরিটি নেই, লে অফ হোক, কোনো ব্র্যান্ড সিকিউরিটি নেই। যদি লে অফ হয় কোনো ব্র্যান্ড এখন সিকিউরিটি নেই, ওদের ক্লজেই লেখা থাকে। এখন তো ইনফ্যাক্ট আগে তো নোটিস পিরিয়ডের একটা ব্যাপার ছিল, 2 মাস 3 মাসের একটা নোটিস পিরিয়ড থাকতো, এখন তো ইদানিং তাও থাকে না, এখন তো 1 সপ্তাহ নোটিস পিরিয়ড হয়, 1 সপ্তাহ 10 দিনের নোটিস পিরিয়ড অনেক অনেক কোম্পানিতে। এটা হচ্ছে কথা। যদি আপনার অ্যাজ এ হ্যাকার ঢুকতে আপনার সবকিছু মানে জবের চিন্তা করলে আপনি চাকরি পাবেন জীবনে পাবেন না না, এতে তো জবের আমি আমার জবের কোনো দিকে জব করার কোনো প্ল্যান নেই। আমি ফ্রিল্যান্সিং মডেলে আমি একটা ওয়ে খুঁজছি কোনো না কোনো ভাবে। দেখো আপনি যদি চান যে ইনস্ট্যান্ট আর্নিং করবেন তাহলে বলবো সাইবার সিকিউরিটি আসবেন না। ইনস্ট্যান্ট আর্নিং এর জন্য বহুত বাজে নেই, একদম ফ্র্যাঙ্কলি। না অবভিয়াসলি মানে একটা প্র্যাকটিসিং টাইমই একটা লাগবে, যে মডেলে এটা ওয়ার, এটা কাইন্ড অফ ওয়ার, এটা ওয়ার জোন। এটা মানে কোর্স বেসড করে বলবো না, বাট ইট টেক টাইম। এটা অবভিয়াসলি একটু টাইম দিতেই হবে। বাস সাকসেস আছে অবভিয়াসলি, যে টাইম দেবে ওই যে বলছি জব সিকিউরিটিতে এর মার নেই, ফিউচার আছে। হ্যাঁ বলছি আমার কিছু কোয়ারি ছিল। আচ্ছা আচ্ছা বলুন। হ্যাঁ বলছি আমি অলরেডি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা অ্যান্ড বিটেক কমপ্লিট, আর সাথে সিসিএনএ করা আছে। আমি 3 বছর থেকে জব করছি ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে ভারত ইলেকট্রনিক্সে অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার লিনাক্সের উপরে। ঠিক আছে, তো আমি সাইবার সিকিউরিটি কোর্স যখন করব, তো আমি কি কোর্স করা অবস্থাতে ইন্টার্নশিপ পাবো নাকি লাস্টে 6 মাস পরে ইন্টার্নশিপ পাবো? আমাদের যেমন এই 2-2.5 মাস কোর্স চলছে, ফার্স্ট ব্যাচটাই 2.5 মাস জাস্ট কোর্স চলছে, এই 2 সপ্তাহ পর ইন্টার্নশিপ, প্রথম ইন্টার্নশিপ আসছে। ওকে, আর ইন্টার্নশিপটা কি অফলাইন দেওয়া হয় না অনলাইন? ডিপেন্ডস অন কোম্পানি, এটা কোম্পানির উপর ডিপেন্ড। ওকে, আর ওটা কি স্টাইপেন্ড দেবে না আমাকে দিতে হবে, না ফ্রি থাকবে কিছু এরকম? ওরা পে করবে, মানে কোম্পানি পে করবে আমাকে, তাই তো? কোম্পানি আপনাকে পে করবে। ওকে, কিন্তু ডিপেন্ড। আর সার্টিফিকেট যেটা আমাকে দেওয়া হবে বিদ্যাস্তু থেকে, ওটা সার্টিফিকেটের নাম কি থাকবে? সার্টিফিকেশন নামটা আসলে নামটা ঠিক খেয়াল নেই এখন। আর বিদেশ থেকে আছে বলুন, আমি খেয়াল নোটে কি সার্টিফিকেট আইএসও আছে একটা কি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদ্যাস্তু থেকে এনএসএন রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়। ওকে,
কারণ আমি অলরেডি রেফার আছে আমার ওয়েবেলে যাওয়ার জন্য, তো ওয়েবেলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো বিদ্যাসু সার্টিফিকেট নিয়ে? এবার আবার একটু ওয়েবেল এই টাইপের সিকিউরিটি জব করার জন্য আমি সাজেস্ট করি। হ্যাঁ অবশ্যই, অবশ্যই হ্যাঁ এটা তো পারবেন। তাছাড়া আমরা যে সমস্ত স্পেশাল সার্টিফিকেশন গুলো করাই, আমরা মানে পোর্টফোলিওর জন্য যে সার্টিফিকেটগুলো রেকমেন্ড করি সেইগুলো যদি করুন সেইগুলো নিয়েও যেতে পারেন, কোনো সমস্যা নেই। সো देयर इज নো প্রবলেম উইথ সার্টিফিকেশনস। ওকে, কারণ আমি অলরেডি রেড হ্যাট লিনাক্সের উপরে আছি এখন, তো আমি সাইবার সিকিউরিটির সাথে অ্যাড করতে চাইছি। অলরেডি সিসিএনএও আছে আমার। তো আপনার জন্য অনেকটা ইজি হবে। আপনি পরবর্তীতে যখন অ্যাডভান্স ক্লাসে রিকল করতে পারেন, বেসিকটা শেষ হলে মানে অ্যাডভান্স রিকল করতে পারেন আপনি। ওকে, আর এটা করার পরে কি আমি গ্লোবাল করতে পারবো? সাইবার সিকিউরিটির উপরে এটা করার পরে আমি কি গ্লোবাল অ্যাডমিশন নিতে পারবো, বা কতটা বেনিফিট হবে আমার জন্য? কি করবে মানে গ্লোবালে যদি আমি করতে চাই সাইবার সিকিউরিটিতে, তো সেটা এটা এখানে পড়ে আমার কতটা ফায়দা হবে? ফায়দা এরকম ধরুন, অ্যাসেট সিকিউরিটি, সাইবার সিকিউরিটি টপিকস আর সেম। ওকে, আপনি ইন্ডিয়াতেও যা শিখবেন ইউএসএ তো সেম জিনিস, তো সেইটা কোনো প্রবলেম। ওকে, সার্টিফিকেশনস আর টাইটেলস গুলো তো আলাদা হয়, সেটাই প্রবলেম, সেটাই, তাছাড়া কোনো সমস্যা নেই। ওকে, না কারণ আমি সিসিএনএ তো আমি এমএসএমই থেকে করেছিলাম, তো গ্লোবালে আমি সিলেবাস দেখেছি ডিফারেন্ট অনেকটাই। হ্যাঁ মানে অনেকটাই ডিফারেন্ট। আমি যেটা আপনাকে বললাম, আপনার সার্টিফিকেট কিন্তু এই সিসিএনএ, হ্যাঁ ওখানে সার্টিফিকেশন নেই, সেম কিন্তু টপিকস আমরা, কিন্তু হ্যাকিং এর ক্ষেত্রে না, আমি আমরা যেগুলো বেস করি স্কিল বেস, ঠিক আছে। আর যেহেতু আপনার সিসিএনএ লিনাক্স মোটামুটি পড়া আছে, আপনার বেসিক্সে আই গেস প্রবলেম, আমাদের যে বেসিক টু ইন্টারমিডিয়েট কোর্সটা এটা আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, আপনি চাইলে যেটা মানে ওগুলো আপনার লাস্টের দিকে কিছু লাগবে না, হলে আপনি যদি আপনি জানতে না আপনি সার্চ করতে, আপনি যেটা মানে অ্যাডভান্স কোর্সে মিলে, কিন্তু যেহেতু লাস্টের মানে ইন্টারমিডিয়েট আপনার পড়া নেই, আপনার পুরোটাই করতে হবে। ওকে, ঠিক আছে, আমি পার্সোনালি আপনাকে একটু মেসেজ করবো, একটু গাইড করেন পারলেন তাহলে ভালো হয়। হ্যাঁ সে আমি সবাইকে গাইড করব, সমস্যা নেই। ওকে, আমাদের কোর্সে যে কি করানো হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের বেসিক ফান্ডামেন্টালস অফ এইচটিএমএল, ফান্ডামেন্টাল কম্পিউটার, গিট, তারপর হাউ কম্পিউটার ওয়ার্কস, সেটা হচ্ছে আমাদের প্রথম কোর্সের মধ্যে এইসব শেখানো হবে, যে কম্পিউটার কি করে কাজ করে, কম্পিউটিং এর বেসিক কি, এটা হচ্ছে শেখানো হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা এখানে আছেন হয়তো অনেকেই ভাবছেন কম্পিউটার খুব ভালো জানি, বাট আপনি অনেক কিছুই জানেন না। তো দ্যাটস ওয়াই আমরা বেসিক স্ট্রাকচারটা করি। প্রোগ্রামিং এর কিছু বেসিক নলেজ আমরা এখানে দিই, নেটওয়ার্কিং এর কিছু বেসিক নলেজ আমরা এখানে দিই। তারপর হচ্ছে বেসিক হ্যাকিং, যেখানে আমরা শুরু করি, সেখানে আমরা মেইনলি লিনাক্স এর উপর কাজ করি। অনেক হয়তো জানেন লিনাক্স, অনেক হয়তো জানেন না, অনেকে শুধু কালি লিনাক্স জানেন, বাট আমরা ওরকম না, আমরা প্রপার লিনাক্স এর হার্ডকোর লিনাক্স এর উপর কাজ করি। আমরা ক্লাউড সিস্টেমের উপর কাজটা বেশি করি। আমাদের কোর্সে আমরা ক্লাউড সিস্টেমের উপর বেশি কাজ করি উইথ এআই। মানে অন্য কোর্সে যেমন প্রপার পুরো লোকাল সিস্টেমের মধ্যে হয়, আমরা খানিকটা লোকাল থেকে শিফট করে খানিকটা ক্লাউডের দিকে এগিয়ে গেছি। মানে আমরা লোকালের দিকে আর অত মানে ইন্টারঅ্যাক্ট করি না, আমরা ক্লাউড সার্ভারে বেশি মানে ক্লাউড বেশি বিশ্বাসী, তো আমরা এখন ক্লাউডে বেশিরভাগ কাজটা করি। আর রিয়েল লাইফ হ্যাকিং লাস্ট মান্থে আমরা যেগুলো রিয়েল লাইফ প্রজেক্টস হয় সেগুলোর উপর কিছু কাজ করার চেষ্টা করবো। 5 থেকে 10টা ল্যাবস আমাদের থাকে উইথ কালি, ওয়েবটেক আর এরকম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে থাকে। আর তার সাথে আমাদের থাকবে হচ্ছে প্লেসমেন্টের জন্য যেগুলো লাগে দরকার, সেগুলো আমরা অ্যাসেসমেন্ট দিই, আমরা প্লেসমেন্ট অ্যাসেস করি আমরা। তাছাড়া যেগুলো ফ্রিল্যান্সিং করবো, লিঙ্কডইন রেডি করতে হয়, এইসব আমরা পোর্টফোলিও দেখি। তো এই ছিল আমাদের অল অ্যাবাউট আওয়ার কোর্স। ক্লিয়ার? যারা অ্যাডমিশন নিতে চান they can call on this number, vidyastu.in থেকে করতে পারেন। সিটস লিমিটেড, আবার বলে দিই, আজকে যারা অ্যাডমিশন নিতে চান উইথ 24 আওয়ার্স, তাদের জন্য স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা আছে, তারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারে। ক্লিয়ার সবার জন্য? ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, সবার জন্য এমন ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আমার একটা প্রশ্ন করার ছিল আর কি। হ্যাঁ, যেটা আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ বলছি যে কোডিং এর যে আপনাদের বিদ্যাস্তুতে যে কোর্সটা হয়, এটা মানে কত মাসের আর কি, আর এতে কোর্স ফি কত আছে? আচ্ছা, কত মাসে? 6 মাসের হবে সাইবার সিকিউরিটিটা। আর কোর্স ফিস আর বাকি ডিটেইলসের জন্য আপনি এই দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নিন, আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে বা কমেন্ট বক্সে দেওয়া আছে,
ওখান থেকে কন্ট্যাক্ট করুন। আমি একটু বলে দিই আমাদের ডিউরেশন 6 মান্থের আছে, আর উইকলি একদিন করে ক্লাস হবে প্রত্যেক শুক্রবার করে, আর রাত 9টা থেকে 11টা 2 ঘন্টা করে ক্লাস হবে। টোটাল আপনি 24টা ক্লাস পাবেন আপনারা। কোর্স ফির জন্য আজকে একটা বিশেষ অফার রয়েছে, তো ওই বিশেষ অফারটার জন্য আপনাকে ফোন করতে হবে বা মেসেজ করতে হবে 7450010203 নাম্বারে। আচ্ছা, আর ক্লাসগুলো কি অনলাইনে এইভাবেই হবে আর কি? ক্লাসগুলো ক্লাস করবো তখন আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে ক্লাসগুলো, সবার ক্যামেরাস গুলো অন থাকবে, সবাই মানে ঠিকঠাক করে কথা বলতে পারবে। মানে অনলাইনেই হবে, মানে এইভাবেই হবে, জুম মিটেই হবে। হ্যাঁ একদম। আর যদি কেউ ক্লাস মিস করে থাকেন তো সেক্ষেত্রে আপনার রেকর্ডিং পেয়ে যাবেন, কারণ বিদ্যাস্তু নিজস্ব অ্যাপ আছে, ওই অ্যাপে সব রেকর্ডিং গুলো আপলোড করে দেওয়া হয়। ক্লাস শেষ হলে আপনার রেকর্ডিং গুলো, নোট সার্টিফিকেট সব হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড গ্রুপ আছে, আমাদের সবকিছু দেওয়া হবে, সবকিছু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আর কোনো ডাউট আছে, যে অভ্যন্তরীণ বাবু আছে স্যার, উনি কিন্তু আপনাদের ডাউট ক্লিয়ার করে দেবেন, তো সেটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর এই 6 মাসের কোর্সে মানে সপ্তাহে একদিন করে হবে, মঙ্গলবার করে বললেন? হ্যাঁ, 9টা থেকে 11টা। প্রত্যেক শুক্রবার রাত 9টা থেকে 11টা। হ্যাঁ, 9টা থেকে 11টা সপ্তাহে একদিন, 6 মাস ব্যাপী হবে 24টা ক্লাস। হ্যাঁ, এটা। আর পরীক্ষা কটা হবে? আর পরীক্ষা কটা আছে? আমরা 4টে থেকে 6টা এক্সাম নিয়ে থাকি, সেটা ডিপেন্ড করে পুরোপুরি আমরা কোন ফেজে আছি তারপরে। আচ্ছা আচ্ছা, পরীক্ষাগুলো কি অনলাইনেই হবে নাকি? অনলাইনেই হবে পরীক্ষাগুলো, একটা নির্দিষ্ট ডিউরেশন দেওয়া হয়, সেই ডিউরেশনের মধ্যে জমা করতে হয়, সেটা প্রপার আমাদের সিস্টেম আছে, সিস্টেমে আছে, সমস্যা নেই, কোনো চিটিং এর কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা, মানে ফোন থেকেও দেওয়া যাবে, কম্পিউটার ল্যাপটপ না থাকলে? হ্যাঁ, ফোন কম্পিউটার থেকে দেওয়া যাবে। আচ্ছা, মানে 3টে থেকে 4টে মতো এক্সাম হবে আর কি? 4টে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোয়েরি আছে এই রিলেটেড বা অন্য কোনো কিছু রিলেটেড? আর কোনো কোয়েরি থাকলে করবেন। আচ্ছা, যদি কারো কোয়েরি না থাকে তাহলে আশা করি আমাদের ক্লাসটা মোটামুটি আজকের মতো আমরা র্যাপ আপ করতে পারি। কেমন লাগলো সবাই একটু জানাবেন। স্যার, সেটা হচ্ছে বলছি স্যার, আমি মেসেজ করেছি, আমি এখন কোনো রিপ্লাই পাইনি, আশা করছি খুব তাড়াতাড়ি রিপ্লাইটা পাবো। আচ্ছা, আপনি কোন নাম্বার বলতে পারবেন? হ্যাঁ, আমি আমার নাম্বারটাকে হোয়াটসঅ্যাপ করেছি। আচ্ছা, ভর্তির জন্য যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার হোয়াটসঅ্যাপ করছেন, তাই তো? হ্যাঁ, করেছি। আপনি রিপ্লাই পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সম্পূর্ণ ডিটেইলস পেয়ে যাবেন উইদিন 5 থেকে 10 মিনিটের মধ্যে সব পেয়ে যাবেন, আধা ঘন্টার মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের এখানে কাছে ক্লাসটা আমরা এখানে শেষ করি। যদি ভালো লাগে একটু জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, একটু জানতে আমাদের ক্লাসটা। আমার একটা প্রশ্ন হচ্ছে, এই কোর্সটার ইন্টারন্যাশনালি মানে এর গুরুত্ব কতটা, ভ্যালু কতটা? ভ্যালু আমি সেটাই বললাম, আমি এখানেও আপনাকে যেটা শেখাবো, লোকে আমেরিকাতেও আপনাকে সেইটুকু শিখাবে। কোর্সের নাম আলাদা হতে পারে, আর সার্টিফিকেশন টাইপ আলাদা, এটুকুই। বাদ বাকি যে স্কিল সেটটা থাকছে সেটা আপনি সেমই শিখবেন। আচ্ছা, আর এই কোর্সটা করলাম, তাহলে আমার এই কোর্সটার ভবিষ্যতে আমি এই আরো যদি বেশি কিছু শিখতে চাই, সেক্ষেত্রে আপনারা কোনো সুযোগ সুবিধা রেখেছেন নাকি অন্য কোনো জায়গায় ভর্তি হতে হবে, সেটা কি? আমরা প্ল্যানিং আছে একটা অ্যাডভান্স কোর্স নেওয়ার, সেটা আমরা প্রমোশন প্রকাশ একটা অ্যাডভান্স কোর্স আমরা করার প্ল্যান করছি ফর ফ্রিল্যান্সিং পার্সপেক্টিভ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে ক্লাসটা আমরা এখানেই র্যাপ আপ করি। তাহলে সবাই একটু থামস আপ দিয়ে জানিয়ে দিন কেমন লাগলো। আমাদের যে কমিউনিটিটা আছে, কমিউনিটিতেও জানাবেন, সবাই শেয়ার করবেন যে কেমন কি লাগলো। যদি আছে ক্লাস সম্পর্কে কিছু মতামত থাকে, আমাকে @ডক্টর অবনীত বলে আপনি ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। আজকে আমাদের যে স্পেশাল অফার আছে ফর 24 আওয়ার্স বিদ্যাস্তু একটা সুপার সেল স্কলারশিপ, বিদ্যাস্তু স্কলারশিপ, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।